পয়েন্ট যান তাহলে অনেক সময় লাগবে, আসলেই তাই। যেরকম এখন আপনি কি সেভাবে যাচ্ছেন? না না এখন না না আমাদের এখন মোটামুটি আমরা এখন অনেকটা এখন কাছাকাছি। আমাদের নেক্সট 3টা ক্লাস খুব সম্ভবত, বেশি থেকে বেশি লাগলে 3টা ক্লাস লাগবে আমি ধারণা করতেছি, ঠিক আছে? এখন যদি আমার ধারণাটা রং হয় তাহলে হয়তো 4টা লাগবে। এই আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এই লেকচার শেষ হয়ে যাবে। এরপরে আমাদের পুরোটা থাকবে শুধু এই প্র্যাকটিক্যাল। তখন আপনাদের প্রপারলি এই কাজ করতে হবে। ইনশাআল্লাহ যারা মনে করেন সাবমিট করছেন, এগুলা একজনের কাজ আরেকজনকে দেওয়া হবে। তো সবাই টেস্ট কেসগুলো এক্সিকিউট করতে হবে, রেজাল্ট দিতে হবে, রিপোর্ট লিখতে হবে, সবকিছুই আপনারা নিজেরা করতে হবে। তখন জি আপনারা বেসিক্যালি আপনার ইন্ডাস্ট্রি লেভেলের কাজগুলো কিভাবে হয় মোটামুটি একটা ধারণা পাবেন ইনশাল্লাহ। আর এই সময়ের ভিতরেই মেইন কাজগুলা এই সময় বুঝতে পারবেন। আর এই টেস্ট কেস লেখার পরে আপনারা যারা লিখছেন তারা ভালো জানেন যে এখন আপনাদের নলেজটা অনেক বেশি ক্লিয়ার হয়েছে। এইভাবে প্রজেক্টে কাজ না করলে কখনো সাধারণত ক্লিয়ার হয় না। এই জন্য আপনারা যারা হাইয়ার লেভেলে পড়াশোনা করছেন সবাই জানেন প্রজেক্ট কেন করায়। তারা প্রজেক্ট করা এই কারণেই ভালো শেখানোর জন্য। এনিওয়ে, তো আমাদের নেক্সট 3টা, আমি ধারণা করতেছি 3টা ক্লাস আজাদ খন্দকার আজাদ ভাই। এরপরে যদি 3টা ক্লাসে যদি না হয় তাহলে 4টা ক্লাস ম্যাক্সিমাম ইনশাল্লাহ এর ভিতরে শেষ হয়ে যাওয়ার কথা। ইউসুফ, আমার 2টা ছিল, কোয়ারি ছিল। সেটা হচ্ছে প্রথমটা, আমরা তো, তুমি তো বলছিলে যে 30টা ন্যূনতম পয়েন্ট বার করতে, কিন্তু আমার ওয়েবসাইটে দেখা গেছে যে মানে মানে মূল যেগুলি আর কি আমাদের ইউজফুল আমি 22-23টা পাইছি। তো 30টা বানায় দেওয়া যাবে না, সেই যে যেমন কন্ট্রাক্ট, তারপরে আরো বিভিন্ন যেগুলি আছে আর কি, ঠিক আছে? তো হ্যাঁ না তো ওগুলি আর তো আমি আর যাই নাই, ঠিক আছে? তো যার কারণে আমার 22টা না 23টা দিন হয়েছে। হ্যাঁ না ঠিক আছে। যাদের শুনেন, যাদের দেখা গেছে যে মূল ইউজফুল 23-30টা হচ্ছে না, তারা চেষ্টা করবেন ছোটখাটো ইউজ টেস্ট কেস গুলা দিয়ে এটার 30টা বানাইতে। হবে কি, এটা আমি আগেও বলছি যে এটা মেইন পারপাস হচ্ছে এই আপনার এটা আরেকজনকে দেওয়া হবে, তখন সে যেন কিছু চ্যালেঞ্জ ফেস করে। এর মধ্যে যদি কিছু আপনারা বাগ অ্যাড করতে পারেন তাহলে ভালো। আমি আগে বলছিলাম যদি কেউ কিছু বাগ অ্যাড করতে পারেন, যেটা টেস্ট করলে এটা মিলবে না, না মিললে এটা বাগ পাওয়া যাবে, এই ধরনের কিছু থাকলে ভালো। না এইটা এখন দরকার নাই, কারণ এটা তখন এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। আর যদি যদি 30টা না হয় তাহলে আপনারা চেষ্টা করবেন করতে। যদি করতে না পারেন তাইলে কোনো অসুবিধা নাই, বাট চেষ্টা করবেন একটু 30টা বা 50টা করতে, তাইলে ভালো হয়। তাইলে আরেকজনের ভালো চ্যালেঞ্জ ফেস করবে, যে করবে আপনার ভালো চ্যালেঞ্জ। এইটাই ইনশাল্লাহ। তাহলে কি আমরা নেগেটিভ টেস্টিংটাও কি দিব নাকি? তাহলে তো 30 টাকা 60 টাকা হয়। আমি এটা এনকারেজ করি, আমি এনকারেজ করব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো প্রথম নাম্বার। আর সেকেন্ড হচ্ছে যে আমরা আমি জানি না, আমারটা আমি শেয়ার করছি, এখন কার কারটা পাইছো কার কারটা পাও না সেটা যদি একটু মেক শিওর করো তাহলে আমার মনে হয় আমি বুঝতে পারবো। আমি হয়েছে কি, কেউ কেউ আমাকে এই গুগল ড্রাইভের গুগল শিট যে আছে, গুগল শিটের লিংক দিছে। কেউ কেউ ডাইরেক্ট অ্যাটাচমেন্ট পাঠাইছে। তো আমি করব কি, আমার প্ল্যান হচ্ছে এই সব অ্যাটাচমেন্ট গুলাকে এই গুগল শিটে আপলোড করব। করার পরে এগুলা তখন আমার কাছে ক্লিয়ার একটা আইডিয়া থাকবে আমার কাছে কয়জনে দিয়েছে, সব আমি ইয়ে করবো। আচ্ছা, আমি এটা যেমন আমি যা শুধু শেয়ার করে দিছি আর কি, তোমার ইয়াটা আর কিছু না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তুমি অনেকে অ্যাক্সেস করতে পারো। আবার অনেকে ডাইরেক্ট অ্যাটাচ করে দিচ্ছে। আমারটাও আমি শেয়ার করে দিলাম। হ্যাঁ ভালো। আপনারা যারা শেয়ার করছেন, আমি মোটামুটি সবারটা দেখছি, যারা অ্যাটাচমেন্ট পাঠাইছে তাদেরটাও আমি দেখছি, ওপেন করছি, দেখছি পুরো ডিটেলস যে হেভি পুরো একদম সবগুলা টাস্ক কেস দেখছি এরকম না, মোটামুটি আমি স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে কিনা ওগুলো আমি দেখছি। দেখার পরে আমার কাছে মনে হয়েছে মোটামুটি সবারই ঠিক আছে, লাইন স্ট্রাকচারালি মোটামুটি সবারই কারেক্ট আছে। তো ছোটখাটো যে ভুলগুলো আছে ওগুলো আমি ধরবো না এখন, কারণ এটা আমি রাখছি যারা এটা টেস্ট করবে তারা ধরার জন্য। এনিওয়ে, এই ছিল। মাসুদ, আর কি কোনো প্রশ্ন ছিল গত ক্লাসের থেকে? না না না, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাইলে ইউসুফ ভাই গত ক্লাসের ইয়েটা তো ভিডিওটা তো পাইনি আমরা, যারা মিস করছি গত ক্লাসটা। না আপনি মশিউর ভাই আমি আসলে পাঠাই নাই, ঠিক আছে? আমি নিজেই আমি পাঠাইতে আচ্ছা, আমি করব কি, আমি আজকের
আজকেরটার পরে আমি দুইটাই একসাথে এই আপলোড করব, আর দুইটাই আমি ইমেল করে দিব ইনশাল্লাহ, এই লেকচার শিট এবং দুইটাই ইমেল করে দেব ইনশাআল্লাহ। দুঃখিত ভাই, আসলে সবসময় যেভাবে মনে করেন আমি আগে প্রথম শুরুতে যেভাবে করতে পারছি ওইভাবে পারতেছি না, একটু ব্যস্ততা সবকিছু মিলাইয়া। কোনো সমস্যা নাই ভাই, এই জিনিসও আপনি আছে, শুধু যে যেভাবে ব্যস্ততা এটা বলবো ঠিক না, আছে। সত্যি কথা বলতে। তো যাক আপনি ইনশাল্লাহ। যেভাবে করতেছেন আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা মঞ্জিলে পৌঁছে যাব ইনশাআল্লাহ। সবাই ইউসুফ ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? অবশ্যই। জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে শুরু করি ইনশাআল্লাহ। আমাদের বেসিক্যালি আজকে আমরা নাম্বার 3 শেষ করব। আপনারা যারা একটা সিনেমা যদি এটা দেখাই আপনারা বুঝতে পারবেন। এই যে আমার সিলেবাসটা দেখতে পারতেছেন আপনারা আমার স্ক্রিনে সিলেবাসটা। তো আমরা চেষ্টা করব এই নট ইয়েট নাম্বার 3 আজকে শেষ করতে, ঠিক আছে? এই যে নাম্বার 4 দেখতেছেন টেস্ট টেকনিক্স, এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আপনাকে কাজে প্রশ্ন করা হবে। আপনি যখন ইন্টারভিউতে যাবেন এই আপনাকে ব্ল্যাক বক্স টেস্টিং কি, হোয়াইট বক্স টেস্টিং কি, বুঝছেন, এক্সপেরিয়েন্স বেসড টেস্ট টেকনিক্স, এগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে। এই যে এরর গেসিং। ভাই রেকর্ডিং প্লিজ। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। রেকর্ড হচ্ছে মনে হয়। আচ্ছা থ্যাঙ্কস। তো এগুলা সব আপনাকে এইটা নিয়ে নেক্সট ক্লাস যেটা আমরা টেস্ট টেকনিক নাম্বার 4 টেস্ট টেকনিক্স, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই চেষ্টা করবেন এটা থাকতে। আর এরপরে টেস্ট ম্যানেজমেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এইটা আমাদের নেক্সট এরপরে পরের ক্লাসে থাকবে নাম্বার 5। আর নাম্বার 6 হচ্ছে টুলস, ঠিক আছে? এই টুলসগুলো প্রচুর টুলস আছে টেস্টিং এর। এখানে কিন্তু ডিটেলস কিছু বলা হয় না, এখানে মোটামুটি কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা যে টুলস গুলা আপনার ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় এগুলা নিয়ে আমরা ডিটেলস আপনাদেরকে ইনশাল্লাহ শিখাই দিব, যেটা আপনারা ইনশাল্লাহ কাজে লাগাইতে পারবেন এই ইন্ডাস্ট্রিতে। আমরা বেসিক্যালি অটোমেশন রান, এই যে আপনার দেখাই দিব কিভাবে অটোমেশন রান করতে হয়, কিভাবে রেকর্ড প্লেব্যাক করতে হয়, জেনকিন্স রান, এগুলা মোটামুটি ইনশাল্লাহ সব। তো নেক্সট 3 ক্লাস খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা আগে মিস করছেন প্লিজ নেক্সট 3 ক্লাস চেষ্টা করবেন ওইটা যেন মিস না হয় ইনশাআল্লাহ। ইউসুফ ভাই, বাস্তবে কি অটোমেশনটা বেশি ব্যবহার করা হয় নাকি ম্যানুয়ালটা ব্যবহার করা টেস্ট কেসের জন্য? এইটা 50-50 ধরা যায়, অটোমেশন আর ম্যানুয়াল 50-50 ধরা যায়, ঠিক আছে? যেহেতু অটোমেশনে আপনার টেস্ট স্ক্রিপ্টগুলো একবার লিখলে এটা 100 বার রান করা যায়, কোনো অসুবিধা নাই, সেম স্ক্রিপ্ট রান করবে, সেম টেস্ট রান করবে। সেই হিসাবে অটোমেশনটা মানে অনেক এফিশিয়েন্ট হয় এই ইন্ডাস্ট্রির জন্য, এই জন্য অটোমেশনে জোর দেওয়া হয়, সব কিছু স্ক্রিপ্টগুলো এই সব টেস্টগুলো অটোমেশনে লেখার জন্য। কিন্তু আপনার ম্যানুয়াল টেস্টিং সিমিলারলি ইম্পর্টেন্ট। আপনার আমি আগেও বলছি 4 জন ইঞ্জিনিয়ার জন্য একজন কিউ ইঞ্জিনিয়ার দেওয়া হয়। এই কিউ ইঞ্জিনিয়ার যে দেওয়া হয় একজন, সেটা সাধারণত ম্যানুয়াল, এছাড়া অটোমেশন হয় না। অটোমেশনটা সাধারণত সেপারেট থাকে, যারা এই টেস্ট কেসগুলা ম্যানুয়াল কিউ ইঞ্জিনিয়াররা যে টেস্ট কেসগুলা লিখবে ওগুলাকে তারা শুধু স্ক্রিপ্টে ট্রান্সফার করবে, অটোমেশন স্ক্রিপ্টে। আমাদের ইনশাআল্লাহ আমাদের প্ল্যান আছে আপনাদেরকে দেখাবো। আমরা মনে করেন আগে এটা শেষ করি, দেখা যাক কতদূর যায়। আমরা প্রোগ্রামিংটা শিখানোর চেষ্টা করব। প্রোগ্রাম শিখানোর পরে আমরা চেষ্টা করব অটোমেশনের কিছু স্ক্রিপ্ট আপনাদেরকে শেখানো, তাহলে আপনারা মোটামুটি আইডিয়া পাওয়া যাবেন কিভাবে অটোমেশন স্ক্রিপ্ট লেখে। থ্যাংক ইউ। ওকে, আজকে হচ্ছে রুলস এন্ড রেসপন্সিবিলিটিস ফর্মাল রিভিউ, ঠিক আছে? এখন ফর্মাল রিভিউ আমরা গত ক্লাসে পড়ছিলাম রিভিউ, ঠিক আছে, ডকুমেন্ট রিভিউ, ঠিক আছে? এগুলো হচ্ছে স্ট্যাটিক টেস্টিং, ঠিক আছে? স্ট্যাটিক টেস্টিংটা বেসিক্যালি কি, খালি পড়া, ঠিক আছে? আপনার একটা ডকুমেন্ট আপনাকে দেওয়া হয়েছে, এটা পড়বেন, আপনার যে ওয়ার্ক প্রোডাক্ট আছে, আমাদের যে টেস্ট কেস গুলো আছে এগুলো পড়বেন, প্ল্যানিং গুলো পড়বেন, ডিজাইন ডায়াগ্রাম গুলো পড়বেন। এই পড়াগুলাই হচ্ছে স্ট্যাটিক টেস্টিং। এইটার একটা এই স্ট্যাটিক টেস্টিং এর ওয়ান অফ দেম হচ্ছে রুলস এন্ড রেসপন্সিবিলিটি, এই যে রিভিউ করা, ঠিক আছে? এখন এই রিভিউ এখন অথরের রিভিউ আছে, ঠিক আছে? এখন অথরের রিভিউটা কি, ক্রিয়েট দ্য ওয়ার্ক প্রোডাক্ট আন্ডার রিভিউ, ক্রিয়েট দ্য ওয়ার্ক প্রোডাক্ট আন্ডার রিভিউ, যে আপনি যে প্রোডাক্টটা আপনি রিভিউ করতেছেন সেইটা যে লিখছে সে হচ্ছে এটার অথর,
ঠিক আছে, আপনারা যে টেস্ট কেসগুলো লিখছেন এই টেস্ট কেসগুলোর অথর হচ্ছেন আপনারা। তো রিভিউর ক্ষেত্রে যখন আসবে, রিভিউর কথা যখন আসবে, তখন আপনার টেস্ট কেসের অথরটাকে আপনি। ঠিক আছে, আবার অথররা ফিক্সেস ডিফেক্টস ইন ওয়ার্ক প্রোডাক্ট আন্ডার রিভিউ ইফ নেসেসারি। এই যে কথাটাও দেখছেন, এখানে হচ্ছে যদি আপনার টেস্ট কেসে যদি কোনো প্রবলেম আসে, কোনো প্রবলেম আপনি জানেন, তাহলে এটা আপনি ফিক্স করবেন। এইটা হচ্ছে ইফ নেসেসারি, আপনার যদি দরকার হয়। আপনার টেস্ট কেসে যদি কোনো প্রবলেম আসে, ফর এক্সাম্পল আপনার টেস্ট কেসে স্টেপ একটা মিসিং আছে, অথবা আপনার টেস্ট কেসটা আউটডেটেড হয়ে গেছে। মনে করেন আপনার টেস্ট কেসে যে স্টেপগুলো ছিল, মনে করেন আপনার আমরা যদি এখানে আসি, আবার আপনার টেস্ট কেসে স্টেপ ছিল এখানে এই লোকেশন ফিল্টারে, ফর এক্সাম্পল মেক এন্ড মডেলে ভালো বোঝা যায়। এই যে মেক এন্ড মডেলে গেলে আপনার বিএমডব্লিউ দেওয়ার পরে এখানে আবার ওই বিএমডব্লিউর সব আপনার মডেলগুলো আসে। ঠিক আছে, এখন এই যে স্টেপগুলা, এখানে 3টা স্টেপ আছে। আপনি প্রথমে ক্লিক করলেন চুজ এ মেক আপনার, এখন তারপরে আপনি ক্লিক করলেন বিএমডব্লিউ তে, তারপরে আপনি ক্লিক করলেন X5। তাহলে এখানে বিএমডব্লিউর X5 সবগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো স্টেপ 3টা। এখন যদি মনে করেন এখানে স্টেপ আরেকটা অ্যাড করছে, তাহলে কি হয়েছে, আপনার টেস্ট কেসটা কি হয়েছে, আউটডেটেড। মানে আপনার টেস্ট কেসটা এখন ভ্যালিড না, কারণ নতুন একটা স্টেপ অ্যাড করা হয়েছে এখানে। তাহলে এই যে স্টেপটা আপনার টেস্ট কেসটা আউটডেটেড হয়েছে, এটা আপডেট করবে কে? আপনি যেহেতু অথর, এটা আপনিই করবেন, এটা আপনার রেসপন্সিবিলিটি। বুঝছেন? সিমিলারলি এই এখানে ম্যানেজমেন্ট আছে, এই রিভিউর ক্ষেত্রে ম্যানেজমেন্টের কিছু রিসপন্সিবল আছে, রিসপন্সিবল ফর রিভিউ প্ল্যানিং। যে আপনার ম্যানেজার থাকবে, তার এই বেসিক্যালি তার ম্যানেজারের কাজগুলা কি, আপনার যখন রিভিউর কথা আসে, যখন স্ট্যাটিস্টিক্স টেস্টিং এর কথা আসে, ম্যানেজারের কাজগুলো হচ্ছে তার এই প্ল্যানিং করা। ঠিক আছে, তারপরে ডিসাইড দ্য এক্সিকিউশন অফ দ্য রিভিউজ। এইগুলা সব ম্যানেজারিয়াল কাম, অ্যাসাইন স্টাফ, বাজেট এন্ড টাইম। বুঝছেন? এগুলো আপনারা সবাই জানেন, আপনারা যারা যে কোনো জায়গায় কাজ করেন। এই যে আপনার স্টাফ অ্যাসাইন করা, বাজেটগুলো সাধারণত আপনার নর্মাল সব জায়গায় করা হয় না, কিন্তু আপনি যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আপনাকে বাজেটগুলো চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল, আপনাকে 4 জন ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছে। এখন আপনি যদি আপনার 4 জন ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনি সার্টেন কাজ করাইতে পারবেন, ম্যাক্সিমাম, এর বেশি করাইতে পারবেন না। ঠিক আছে, একজন রে দিয়ে আপনি 100টা টেস্ট কেস এক্সিকিউট করাইতে পারবেন, এর বেশি পারবেন না। তখন আপনি 4 জন দিয়ে আপনি কতটুকু পারবেন, সেটা আপনার একটা কনস্ট্রেইন্ট আছে, সেটার একটা বাজেট আছে। এখন যদি আপনি আরো একজন এক্সট্রা নিতে চান, তাহলে আপনার এক্সট্রা বাজেট লাগবে। তো এগুলো সবকিছু আপনার ম্যানেজাররা এগুলো চিন্তা করা লাগে, এবং টাইম, এই যে টাইমের কথা বলছি। তো অ্যাসাইন্স স্টাফ, বাজেট এন্ড টাইম, এগুলো ম্যানেজারিয়াল কাজ। মনিটরস অনগোয়িং কস্ট এফেক্টিভনেস, এটা তো সবাই জানেন, মনিটর করা লাগবে আপনার যে কাজগুলো কেমন হচ্ছে না হচ্ছে, প্রগ্রেস কেমন, এগুলো আপনি সবকিছু মনিটর করতে হবে অ্যাজ এ ম্যানেজার। এক্সিকিউটস কন্ট্রোল ডিসিশন ইন দ্য ইভেন্ট অফ ইনএডিকুয়েট আউটকামস। এখানে যদি এটা খুবই ইম্পর্টেন্ট, এই লাস্টের পয়েন্টটা। যদি কোনো একটা আপনি রিভিউতে, আপনি কোনো আপনার স্ট্যাটিক টেস্টিং এ আপনি যখন রিভিউ করতেছেন কোনো একটা ডকুমেন্ট, যদি কোনো কিছু পাওয়া যায়, কোনো প্রবলেম পাওয়া যায়, তাহলে আপনি এইটা কারেকশন করার জন্য যে স্টেপগুলো নেওয়া লাগে, ওইটা আপনাকে করতে হবে। এইটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি অ্যাজ এ ম্যানেজার, আপনার রেসপন্সিবিলিটি। তো এই যে বিষয়গুলো আছে, ঠিক আছে, এগুলা কিন্তু মনে রাখবেন, এগুলা ভেরি ভেরি আনলাইকলি আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করবে, ভেরি আনলাইকলি। মনে করেন আমি বললে 99 to 1, বুঝছেন, 99% ক্ষেত্রে এটা চান্স আছে আপনাকে প্রশ্ন করবে না এই বিষয়গুলোতে ইন্টারভিউতে, বাট 1% আমি বলতে পারি হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারে। কিন্তু এগুলা ভাই আপনার ইয়ের জন্য, আইএসটিকিপি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারা এগুলা দিয়ে আপনাকে কনফিউজ করবে। আপনাকে যখন প্রশ্ন করবে যে স্ট্যাটিক রিভিউতে বা স্ট্যাটিক টেস্টিং এ অথরের কাজ কি, বা অথর কি কাজ করবে, এখন এখানে আপনার সে এই পয়েন্টটা দিবে, আবার এখান থেকে আরো 2টা দিয়ে দিবে। তখন আপনাকে এটা বুঝতে হবে, যদি আপনি না জানেন তাহলে আপনি পারবেন না, এখানে আপনি কনফিউজড হয়ে যাবেন। তো তাদের কাজই হচ্ছে এই আইএসটিকিউবি, তাদের প্ল্যানই থাকে এই কনফিউজ করা আপনাকে।
এরপরে আছে আপনার ফ্যাসিলিটেটর, ঠিক আছে? এগুলা সব আপনারা নিজেরা পড়বেন, চেষ্টা করবেন এই যে আমাদের যে এই ডকুমেন্টটাতে, ঠিক আছে, এই যে সিলেবাসে এগুলো সব দেওয়া আছে, এগুলো এখানে এখানে নিচে আপনার সব এক্সপ্লেইন করা আছে। যারা ওপেন করছেন পড়ছেন ডিটেলস তারা জানেন এখানে সব নিচে এক্সপ্লেইন করা আছে, সবগুলোর মিনিং কি সবকিছুই দেওয়া আছে, এটা একটু পড়বেন। যারা অনেকে আছে মনে করেন এই ল্যাপটপের স্ক্রিনে পড়তে অসুবিধা হয়, তারা প্রিন্ট করে নিলেও ভালো হয়, আর নইলে ল্যাপটপে পড়েন, বাট এগুলো সব এখানে ডিটেলস দেওয়া আছে। ফ্যাসিলিটেটরটা কি? এনসিওর এফেক্টিভনেস রানিং অফ দ্য রিভিউ মিটিংস, ঠিক আছে? এখন ফ্যাসিলিটেটরটা কে হইতে পারে? এখন ফ্যাসিলিটেটর কি আলাদা একজন লাগবে? সবকিছুর জন্য তো আলাদা আলাদা মানুষ থাকে না, সাধারণত 2-3টা টাস্ক একজন মানুষকে দেওয়া হয়। তো এখানে ফ্যাসিলিটেটরটা ম্যানেজার হইতে পারে। আপনি একটু আগে আমরা বলছি ম্যানেজমেন্টের যে দায়িত্বটা, এই ম্যানেজমেন্টের যে কাজ, এইটা একজন ম্যানেজারের যে আমরা ধরে নিতেছি ম্যানেজার এইটা করে ম্যানেজমেন্টের কাজ, ঠিক সিমিলার ভাবে এই ফ্যাসিলিটেটরটাও ম্যানেজার হইতে পারে। ফ্যাসিলিটেটর সেপারেট একজন পার্সন হইতে হবে না, ম্যানেজার হইলেও যে কোনো একজন ম্যানেজার অথবা সুপারভাইজার যে কোনো কেউ হইতে পারে। তো এই এনসিওর দ্য রানিং অফ দ্য রিভিউ মিটিংস, এই যে রিভিউ মিটিং এগুলা আবার খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবেন আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে রিভিউ মিটিং হয় রেগুলারলি। এই রিভিউ মিটিং গুলা ভেরি ইম্পর্টেন্ট। এখন রিভিউ মিটিংটা কিসের উপরে? এই যে আপনাকে যখন কাজ দেওয়া হয়, আমরা আগে শিখছি, আমরা আগে পড়ছি যে আমাদেরকে যখন রিকোয়ারমেন্ট দেওয়া হবে, ঠিক আছে, আমাকে যখন একটা কাজের রিকোয়ারমেন্ট, আমরা যখন একটা জিনিস টেস্টিং করবো, এগুলো প্রথমে আসে কি রিকোয়ারমেন্ট আসে, তাই না? যে ভাই এই নতুন ফিচারটা আমরা অ্যাড করব, এই ফিচারটা এই কাজ করে, তখন আমরা কি করি? টেস্ট কেস লিখতে পারি, ঠিক না? তখন যখন একদম শুরুতে আমরা টেস্ট কেস লিখতে পারি ওই রিকোয়ারমেন্টের উপরে বেস করে। তো আপনার এই রিভিউ মিটিং গুলা সাধারণত ওই যখন আপনি রিকোয়ারমেন্টের উপরে আপনি যখন টেস্ট কেস লিখবেন, তখন এগুলাতে কাজ করার আগে এগুলাতে রিভিউ মিটিং করা লাগে। তো এখানে আপনার এই স্ট্যাটিক টেস্টিং এর ক্ষেত্রে, রিভিউর ক্ষেত্রেও এগুলার মিটিং আছে। সব এনি টেস্টিং এর ক্ষেত্রে আপনার রিভিউ থাকে সাধারণত। তো এই রিভিউ মিটিং গুলা অর্গানাইজ করার কাজ হচ্ছে ফ্যাসিলিটেটর, ঠিক আছে? এটা আবার এই ফ্যাসিলিটেটর সেম পারসন ম্যানেজার হইতে পারে, কোনো অসুবিধা নেই। মিডিয়েট ইফ নেসেসারি হোয়েন বিটুইন ভেরিয়াস পয়েন্টস অফ ভিউ, এখানে এই যে মিডিয়েট করা, আমি আগে আপনাদেরকে বলছিলাম যে আমাদের অনেক সময় আছে আপনার সাথে ডেভেলপারের মিলবে না। ফর এক্সাম্পল আপনি বললেন এটা একটা বাগ, ডেভেলপার বললো না এটা বাগ না, কারণ হচ্ছে এই বিষয়, এটা এইভাবে কাজ করার কথা। তখন এটা মিডিয়েট কে করবে? তো এই ফ্যাসিলিটেটরের কথা বলা হয়েছে যে ফ্যাসিলিটেটর এটা মিডিয়েট করবে। এখন আপনাকে ইন্টারভিউতে যদি প্রশ্ন করে যে ভাই তোমার সাথে ধরো তুমি একটা বাগ রেজ করছো, ডেভেলপারের সাথে ডেভেলপার এটা এগ্রি করতেছে না, তাহলে তুমি কি করবা? তখন আপনি ফ্যাসিলিটেটর বলতে হবে না, আবার বলবেনও না। আমি বলবো আপনাকে ফ্যাসিলিটেটর বললেন না, বলবেন কি? বলবেন ভাই আমি আমার হাইয়ার লেভেল আইদার ম্যানেজার অথবা সুপারভাইজারের সাথে কথা বলবো, সে তখন এটা হ্যান্ডেল করবে, ঠিক আছে? ফ্যাসিলিটেটর এখানে তারা এই আইএসটিকিউবির ভাষায় তারা এটা বলছে, অফটেন কল মডারেটর, এই যে মডারেটর কথা বলছে। এখন এইটা আপনি এই ইন্টারভিউতে যদি প্রশ্ন করে তোমার সাথে কোনো আর্গুমেন্ট হইলে, কোনো ডিসএগ্রিমেন্ট হইলে কে কি করবা, তখন আপনি বলবেন আমি ম্যানেজারকে ইনফর্ম করব। is often the person upon whom the success of the review depends, এই যে এই ফ্যাসিলিটির উপরে বা যে এই পুরো বিষয়টা হ্যান্ডেল করতেছে তার উপরে এই মোটামুটি আমাদের যে রিভিউর সাকসেস ডিপেন্ড করে। আমরা রিভিউ কি করতেছি, আমরা এখানে কি রিভিউ করতেছি, আমরা জানেন আমরা সবাই স্ট্যাটিক টেস্টিং করতেছি আমরা, ঠিক আছে? স্ট্যাটিক টেস্টিংটা হচ্ছে রিভিউ। তো রিভিউটার সাকসেসটা কার উপরে ডিপেন্ড করে? এখানে বলা হইতেছে ফ্যাসিলিটেটর অথবা মডারেটর। এই মডারেটর বা ফ্যাসিলিটেটরটা ম্যানেজারও হইতে পারে, এটা খুবই খেয়াল রাখবেন, ঠিক আছে? এটা দুইটা ডিফারেন্ট পারসন হইতে হবে এরকম কিছু না। এখানে রিভিউ লিডার আলাদা করে বলা হয়েছে, টেকস ওভারঅল রেসপন্সিবিলিটি অফ দ্য রিভিউ। এখন রিভিউর জন্য একজনকে লিড বানিয়ে দেওয়া যেতে পারে। আপনার যদি এই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এই ডকুমেন্টের মতো বড় হয় 93 পেজেস, ঠিক আছে? এরকম বড় ডকুমেন্ট রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন হইলে তখন এটা একজন মানুষের পক্ষে পুরোটা রিভিউ করা সম্ভব না।
তখন আপনি করবেন কি, আপনি একজনকে লিড বানাবেন আর আপনি এর সাথে আরো 2 জন বা 3 জন মানুষ দিবেন যারা এটা রিভিউ করবে। তখন ওই লিডের কথা এখানে বলা হচ্ছে, সে হচ্ছে রিভিউ লিডার, যে রিভিউটা লিড করবে। সো সে পুরো ওভারঅল রেসপন্সিবিলিটি নিবে রিভিউর, এবং ডিসাইডস হু উইল বি ইনভলভ ইন organizes when and where it will take place. এই যে when and where, এই যে আমরা একটু আগে আমরা আপনার এই যে রিভিউ মিটিংস এর কথা বলছি না, এই যে ensure the effective running of review meetings when held, এই pretty much এইটা আর এটা সেম জিনিস, ঠিক আছে। decides who will be involved and organizes when and where it will take place. বেসিক্যালি এখানে বলা হচ্ছে ফ্যাসিলিটেটর করবে কি, রিভিউ মিটিং গুলো হেল্ড করবে, আর এখানে বলা হচ্ছে সে ডিসাইড করবে, রিভিউ লিডার ডিসাইড করবে কে কে ইনভলভ থাকবে। তো কে কে ইনভলভ, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মনে রাখবেন, আপনি যখন কোনো একটা ফিচার নিয়ে, ফর এক্সাম্পল আমি এই ফিল্টার, মনে করেন এই মেক এন্ড মডেল ফিল্টারটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, এখন কে বলতে পারবেন কাকে কাকে এটাতে ইনভলভ করতে হবে? আমরা এগুলো নিয়ে আলোচনা করছি আগে। কেউ একজন বলতে পারবেন কাকে কাকে ইনভলভ করতে হবে? এখানে আমি কি ক্যান্ডিডেট বুঝাইতে চাইছি, কাদেরকে? এই মনে করেন আমার একটা কনফিউশন আছে এই মেক এন্ড মডেল ফিল্টার নিয়ে, আমি এটা নিয়ে ডিসকাস করব, রিভিউ করব, কাকে কাকে ইনভলভ করতে হবে? কিউএ টেস্টার থাকবে, ডেভেলপারের সাথে, এন্ড কিউএ টেস্টার এন্ড ডিজাইনার। এক্স্যাক্টলি। আমাদেরকে মেইন ফ্যাক্ট প্রথমেই ধরতে হবে কে এটাতে কাজ করছে, ঠিক আছে? কারণ যে কাজ করছে সে জানে এটা ভালো, এই ফিচারটা ভালো জানে, ঠিক আছে। তো এই যে লিড, এই যে এখানে যার কথা বলা হইতেছে, এই যে রিভিউ লিডার, সে সে করবে কি জানেন? সে আপনার চিন্তা করবে যে এই ফিচারটাতে কে কে কাজ করছে। সে ডেভেলপার, প্রথমে হচ্ছে ডেভেলপার ডেভেলপ করছে, তাকে ইনভলভ করতে হবে, কারণ সে আপনাকে বলতে পারবে না এটা ফিচারটা এইভাবে কাজ করে, হ্যাঁ এইভাবে করার কথা। যে কি এটা টেস্টিং করছে, তাকে নিতে হবে, কারণ সে জানে, সে টেস্টিং করছে এই ফিচারটা, বুঝছেন? যে এর আগে এটাতে রিভিউতে ছিল, এই ফিচারে রিভিউর সময় যে এর আগে ছিল, তাকে ইনভলভ করতে পারেন। এরা হচ্ছে কি ফিগার আপনার এই রিভিউর জন্য। তো এই বিষয়টা বেসিক্যালি আপনার এখানে বলা হচ্ছে যে রিভিউ লিডার ডিসাইড করবে কে কে ইনভলভ হবে, ঠিক আছে। এগুলো সব খুবই ফর্মাল জিনিস, বুঝছেন আপনারা। আমি বলতেছি, আমি জানি এগুলো এত ফর্মাল, এগুলো সাধারণত ইন্ডাস্ট্রিতে এগুলো এভাবে মেনটেন হয় না, ঠিক আছে। এটা আইএসটি কিউবির জন্যই খালি দরকার, ইন্ডাস্ট্রিতে এইভাবে মেনটেন হয় না। ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি সবকিছু ম্যানেজার আর লিড দেওয়া হয়, যে যাকে লিড বানানো হয়, ম্যানেজার থাকে, ম্যানেজার বেসিক্যালি হায়ার লেভেল গুলো ডিল করে, আর লিড বেসিক্যালি কাজ করায় আপনাকে দিয়ে। দ্যাটস ইট। এই যে এখানে রিভিউয়ার্স এর কথা আসছে, এই রিভিউর ক্ষেত্রে রিভিউয়ার বেসিক্যালি যারা এটা রিভিউ করে, এক্সাক্ট ওয়ার্কটা, কাজটা যারা করে, মেবি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। এই যে এখানে দেখছেন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট মানেই হচ্ছে যে এই ফিচারে কাজ করছে, এই মেক এন্ড মডেলে যে কাজ করছে তাকে বলা হয়, বা যে টেস্টিং করছে বলেন, ডেভেলপ করছে বলেন, দুইটাই যে ডিজাইন করছে, সবই হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, ঠিক আছে। তো আপনি যখন রিভিউ করতে যাবেন, আপনাকে একটা ডকুমেন্ট দেওয়া হয়েছে, বিশাল বড় ডকুমেন্ট। এখন আপনি রিভিউ করার ক্ষেত্রে এই মনে করেন এই অংশটা নাম্বার 1.4 টেস্ট প্রসেস, এটা কাকে দিবেন রিভিউ করতে? যে অলরেডি এটাতে কাজ করছে, যে এই অংশতে কাজ করছে তাকে দিবেন। কেন দিবেন? সে এই বিষয় সম্বন্ধে, এই ফিচার সম্বন্ধে তার ধারণা আছে, এই জন্য এটা তার জন্য ইজি হবে। যে এইটাতে কাজ করে নাই, তার জন্য এটা কঠিন হবে, তো সেইটা বুঝতে হবে, জানতে হবে, এরপরে এটা রিভিউ করবে। তো এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে আপনার রিভিউয়ার্স এই যে মে বি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, পারসন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, এক্স্যাক্টলি। স্টেক হোল্ডার্স, এই স্টেক হোল্ডার্সটা কি? কে বলতে পারবেন স্টেক হোল্ডার্সটা কি? আমরা এটা নিয়ে আগে কথা বলছি। স্টেক হোল্ডার্স যে সফটওয়্যার, যে মানে কাস্টমার যে মানে কোম্পানিকে বলছে যে বানা দিতে সফটওয়্যারটা, সে
তারপরে যে টেস্ট করতেছে, যে ডেভেলপার, যারা ইনভলভ কাজের মধ্যে, সবাই স্টেক হোল্ডার। এক্স্যাক্টলি। যারা যারা এটাতে কাজ করছে বেসিক্যালি, যে আমাকে অর্ডার দিছে, আমি যদি কেউ আমাকে একটা ওয়েবসাইট বানাইতে দিছে, সে হচ্ছে আমার কাস্টমার, সেও স্টেক হোল্ডার। যে এখানে কাজ করছে তারাও স্টেক হোল্ডার। বেসিক্যালি যারা একটা ফিচারে কাজ করবে সবাই এটা স্টেক হোল্ডার। দ্যাটস ইট, সিম্পল। বাট এনিওয়ে, এগুলো পড়ে নেবেন। আইডেন্টিফাই পটেনশিয়াল ডিফেক্টস অন দ্য ওয়ার্ক প্রোডাক্ট আন্ডার রিভিউ। বেসিক্যালি এইটা হচ্ছে যে বলছে যে রিভিউয়ারের কাজটা কি, আপনি এই আইডেন্টিফাই পটেনশিয়াল ডিফেক্টস ইন ওয়ার্ক প্রোডাক্ট আন্ডার রিভিউ, এইটা হচ্ছে মেইন কাজ। দ্যাটস ইট, এইটাই মেইন কাজ। এটা আপনারা খেয়াল রাখলেই চলবে মোটামুটি। এগুলো সবকিছুই মোটামুটি আপনারা জানতে হবে, পড়তে হবে। এগুলা বেসিক্যালি আপনার এই ইন্টারভিউর জন্য কোনো দরকার নাই, বাট আপনার আইএসটিকিবিতে এগুলো আসে, এই জন্য আপনার ধারণা থাকতে হবে। তো রিভিউয়ারের মেইন কাজটাই হচ্ছে পটেনশিয়াল ডিফেক্ট গুলো খুঁজে বার করা। আপনার আপনার ডকুমেন্টের মধ্যে আপনার টেস্ট কেস বলেন যে এই ওয়ার্ক প্রোডাক্টটা রিভিউ করা হবে, সেই প্রোডাক্টের মধ্যে কোনো ডিফেক্ট খুঁজে বার করাটাই হচ্ছে রিভিউয়ারের কাজ। মে রিপ্রেজেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ। এই যে টেস্টার, ডেভেলপার, ইউজার, অপারেটর, এগুলো ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকে। ডিফারেন্ট পার্সপেক্টিভে আপনি চিন্তা করতে পারেন, ডিফেক্ট গুলো ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আসবে। এই যে স্ক্রাইব ও রেকর্ডার, এই যে এগুলা সাধারণত আপনার এইভাবে মেনটেন করা হয় না, বাট এখানে আলাদা করে বলা হয়েছে যে রেকর্ডার হচ্ছে যে এগুলা সব রেকর্ড করবে। এই যে its potential defects found during the individual review, এই যে এগুলা সে রেকর্ড করবে। বেসিক্যালি যে রেকর্ড করে তাকেই এখানে রেকর্ডার বলা হয়েছে। কিন্তু সাধারণত এই ডিফেক্ট গুলা রেকর্ড করে, এগুলা যে রিভিউ করে সেই রেকর্ড করে। এই রিভিউয়ার যে সেই এগুলা রেকর্ড করে, রিপোর্ট করে, সবকিছুই সে করে। সাধারণত আপনাকে যদি কোনো একটা ফিচার দেওয়া হয় আপনাকে রিভিউ করার জন্য, তখন আপনি এইটা রিভিউ করবেন, এইটার কোনো আপনার কমেন্টস থাকলে কমেন্টস গুলো দিবেন, এইটার সম্বন্ধে পুরো রিপোর্টটা আপনাকে করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা রিভিউ টাইপ। এখানে এই যে রিভিউ টাইপসটা, এটা আপনার ইন্টারভিউ আইএসটিকিবিতে আসে। ঠিক আছে, এগুলা প্রশ্নগুলো আসে, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এই যে ইনফর্মাল রিভিউ, আপনার ইনফর্মাল রিভিউটা হচ্ছে বেসিক্যালি এখানে কোনো ফর্মাল কিছু নাই। ঠিক আছে, আপনি একটা ডকুমেন্ট পাইছেন, আপনি পুরোটা পড়ছেন। মনে করেন আমাকে এই ডকুমেন্টটা সার্কুলেট করা হয়েছে যে আমরা নতুন একটা ফিচার ডেভেলপ করতেছি, এই ফিচারের ডিটেইলস গুলো এখানে আছে। তো এটা যখন নতুন ফিচারটা সার্কুলেট করা হয়, তখন মোটামুটি সবাইকে, ঠিক আছে, কিউএ, ডেভ ম্যানেজার, কিউএ ম্যানেজার, সবাই মোটামুটি এটা পায়। কিন্তু দেখা যায় যে সবাই এটাতে কাজ করে না, বা সবাই এটা দেখেও না খুলে। সাধারণত ম্যানেজাররা ওপেন করে, কারণ ওইটা ম্যানেজাররা প্ল্যানিং করা লাগবে, ম্যানেজারদেরকে প্রশ্ন করা হবে। এই কারণে ম্যানেজাররা সাধারণত এটা ওপেন করে দেখে। কিউএ বা নর্মাল ডেভেলপাররা সাধারণত এগুলো ওপেন করে না। তারা তাদের প্ল্যান হচ্ছে যে আমাকে যখন এটা স্টোরি বোর্ডে আসবে তখন আমি দেখব, এখন আমি দেখে টাইম নষ্ট করে আর কি করব। কিন্তু দেখা ভালো। তো মনে করেন ইনফর্মাল রিভিউটা কখন? মনে করেন যখন ইমেইল করা হবে যে এই ভাই এই ডকুমেন্ট আর এই নতুন একটা আমরা ফিচার ডেভেলপ করব, এই প্রাইস পার মান্থ, আর এইটার হচ্ছে এই হচ্ছে ডকুমেন্ট, এইটা এই ফিচারগুলো এই ক্রাইটেরিয়া এটাতে আছে। তখন আপনি নিজে আপনাকে কেউ বলে না যে এখনই করতে হবে, আপনি নিজে ওপেন করে একটা পড়লেন। এইটা হচ্ছে ইনফর্মাল রিভিউ। বেসিক্যালি আপনাকে ফর্মালি বলা হয় নাই, ইনফর্মাল রিভিউ করছেন। তখন ইনফর্মাল রিভিউতে যদি আপনি কিছু পান, আপনি রিপোর্ট করতে পারেন, ইমেল ব্যাক করতে পারেন, অথবা আপনি এটার উপরে রিপোর্টটা লিখে আপনি রিটার্ন করতে পারেন। ঠিক আছে, ওয়ার্ক থ্রো হচ্ছে সবগুলোর মেইন পারপাস হচ্ছে ফাইন্ড ডিফেক্ট, ইমপ্রুভ আপনার সফটওয়্যার প্রোডাক্ট, কনসিডার অল্টারনেটিভ ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েট, ব্লা ব্লা ব্লা, অল অফ দিস। ওয়ার্ক থ্রো বেসিক্যালি হচ্ছে কি জানেন, আপনি এই ডকুমেন্টের এই যে ফিচারটা আছে, এই ফিচার বেসিক্যালি এই প্রাইস পার মান্থ, এই ফিচারটা নিয়ে আপনাকে যে ডকুমেন্টে দেওয়া হয়েছে, এটা আপনি পুরা স্টেপ বাই স্টেপ ওয়ার্ক থ্রু যাবেন, দেখবেন, পড়বেন, ডিটেইলস। এটা হচ্ছে ওয়ার্ক থ্রু। আর টেকনিক্যাল রিভিউ, এখানে দেখেন টেকনিক্যাল রিভিউটা কি হচ্ছে। টেকনিক্যাল রিভিউ হচ্ছে যে আপনি এটা টেকনিক্যালি কিভাবে হ্যান্ডেল করবেন সেইটা রিভিউ করা। ঠিক আছে, এখন আপনাকে একজন একটা ফিচার দিল, ফর এক্সাম্পল আপনাকে বললো যে আমরা একটা নতুন একটা ফিচার অ্যাড করবো এখানে,
যে ফিচারটা একজন মানুষ চাইলে একটা একটা গাড়ির ছবি আপলোড করতে পারবে। ঠিক আছে, সবাই খেয়াল করবেন আমার বিষয়টা, প্লিজ একটু খেয়াল করে শুনেন। এই এই টেকনিক্যাল রিভিউটা কি? ঠিক আছে, টেকনিক্যাল রিভিউটা বেসিক্যালি আপনি টেকনিক্যালি জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবেন, ফিচারটা কিভাবে ডেভেলপ করতে গেলে কি ধরনের প্রবলেম ফেস করতে পারেন, এটা কি টেকনিক্যালি পসিবল কিনা, এই ধরনের বিষয়গুলো আপনাকে টেকনিক্যাল রিভিউতে আসবে। তো মনে করেন আমরা নতুন একটা ফিচার এখানে অ্যাড করব, সেই ফিচারটা হচ্ছে আমি একটা আমার গাড়ির ছবি, আমার যে পার্সোনাল গাড়ি ওটা আমি ছবি তুলবো, তুলে এখানে আপলোড করব। আপলোড করলে সে ওই গাড়ির মতো সব গাড়িগুলো আমাকে এখানে দেখাবে। আমি এটা জাস্ট এক্সাম্পল বলতেছি, এই ধরনের একটা ফিচার আমরা ডেভেলপ করব। ঠিক আছে, তখন অন্যান্য রিভিউগুলো যেগুলো আছে, এই যে ইনফর্মাল রিভিউ, ওয়ার্ক থ্রো, এগুলাতে এইটা কোনো প্রবলেম না। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু টেকনিক্যাল রিভিউতে যখন আসবে তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কাছে এই টেকনোলজিটা আছে কিনা। এখন একটা যদি ছবি আপলোড করা হয়, এই ছবিটা থেকে আপনি ছবি সার্চ করা, গুগলে আছে, আপনারা সবাই জানেন, গুগলে করছেন কিনা জানি না, কিন্তু গুগলে আপনি চাইলে ছবি আপলোড করে ওই ছবিটা আপনি সার্চ করতে পারেন। ঠিক আছে, এই যে গুগলে গেছেন না, এই যে গুগলে আসছি আমরা, দেখতেছেন আমার স্ক্রিন দেখা যায় সবাই? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, এই যে আপনি এখানে দেখেন, এখানে একটা এই ক্যামেরা আছে, আপনি চাইলে এখানে ছবি আপলোড করতে পারেন, আপলোড এন ইমেজ। এখানে আপনি ইমেজ একটা চুজ করে দিতে পারেন। ইমেজ একটা চুজ করে দিলে ওরা ওই ইমেজটা সার্চ করে আপনাকে দেখাবে। ঠিক আছে, এইটা কিভাবে করে, এটা এআই ইউজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা ইউজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে এইটার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে তারা সার্চ করে। ঠিক আছে, ওদের এই টেকনোলজিটা আছে। এখন আপনি ডান্ডিলের এই টেকনোলজি নাই। এখন আপনি বললেন যে ভাই আমি একটা ইমেজ আপলোড করব, এই ইমেজটা দিয়া আমাকে আমাকে গাড়ি সার্চ করে দেখাবে। এখন ডান্ডিলের এই টেকনোলজি নাই। এখন এই ফিচারটা যদি যারা অ্যাড করতে চায়, তখন আপনি এই যে টেকনিক্যাল রিভিউতে এইটা আপনাকে ধরতে হবে যে ভাই আমার এই ক্যাপাবিলিটি নাই, আমাদের ইঞ্জিনিয়াররা এটা পারবে না, কারণ আমাদের এআই ফ্যাসিলিটি নাই। আমাদের যদি এআই ফ্যাসিলিটি অ্যাড করতে হয় তাহলে আমাকে আরো 3 বছর সময় দিতে হবে। 3 বছরে আমরা এআই ডেভেলপ করব, এরপরে আমরা এটা পারবো। এইটা হচ্ছে টেকনিক্যাল রিভিউ। এরপরে আসেন আমরা ইন্সপেকশনে বেসিক্যালি আপনি ইন্সপেকশন, এটা মিনিং ইন্সপেকশন, যেটা আপনারা বুঝতেছেন ইন্সপেকশন কি। ইন্সপেকশন বেসিক্যালি আপনি চেক করা, ইন্সপেক্ট করবেন, দেখবেন আপনার রিভিউর সাথে আপনার আমাদের মনে করেন ওয়ার্ক প্রোডাক্ট যেগুলা আপনি মনে করেন আপনার আমাদের রিভিউ আমাকে দেওয়া হয়েছে এই ফিচারটা ডেভেলপ করতে, আমাকে এই প্রাইস পার মান্থ এই ফিচারটা ডেভেলপ করে দেওয়া হয়েছে, এইটা এখনো হয় নাই। ঠিক আছে, এটা এক্সিস্টিং না, এটা আমাকে ফিচার এই ডকুমেন্ট দেওয়া হয়েছে, এরকম ডকুমেন্ট আমাকে দেওয়া হয়েছে যেটা থেকে আমি এই ফিচারটা ডেভেলপ করব। তো এই যে ইন্সপেকশন বেসিক্যালি আপনি এখানে কি করবেন, আপনি এই যখন এইটা থেকে যখন আমি আমার টেস্ট কেসগুলো লিখলাম, এই ডকুমেন্ট থেকে আমার টেস্ট কেসগুলো লিখলাম, ইন্সপেকশন হচ্ছে বেসিক্যালি এই ডকুমেন্টের সাথে আপনার টেস্ট কেসগুলো যায় কিনা, মিলছে কিনা, ইন্সপেক্ট করা। ইন্সপেকশন মানে হচ্ছে ইন্সপেক্ট করা। এটা হচ্ছে আপনার ইন্সপেকশনের ইন্সপেকশন রিভিউ পার্ট অফ দা রিভিউ টাইপ। ইন্সপেকশনে বেসিক্যালি এই জিনিসগুলো চেক করা হয়। মানে কেউ যদি স্টেপগুলি কপি পেস্ট করে তাহলে ধরা খেয়ে যাবে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, এই ধরছেন আজাদ ভাই, হ্যাঁ। তো এরপরে আমরা আসি অ্যাপ্লাইং রিভিউ টেকনিক্স। এখানে রিভিউ টেকনিক্স গুলা এগুলা ডিটেইলস আছে। ঠিক আছে, আমি জাস্ট এখানে পয়েন্টগুলো আনছি। অ্যাডহক, আমরা সবাই অ্যাডহক যারা মনে করেন এই আইটিতে কাজ করেন তারা অনেকেই, বা যারা এই টেকনিক্যাল লাইনে কাজ করেন তারা অনেকেই শুনতে পারেন। অ্যাডহক মানেই হচ্ছে বেসিক্যালি কোনো প্ল্যান ছাড়া, মানে এক্সট্রা কোনো কিছু চাপায় দেওয়া। আপনার মনে করেন প্ল্যানের বাইরে কোনো কিছু আসবে। ঠিক আছে, আপনি যে প্ল্যানে অনুযায়ী কাজ করতেছেন এর বাইরে মনে করেন কেউ একজন ইমার্জেন্সি কোনো একটা আসছে, এক্সপার্টাইট করা একটা কোনো প্রবলেম আসছে, প্রোডাক্ট কোনো প্রবলেম আপনার প্রোডাকশনে ধরা পড়ছে, তো ওইটা আপনাকে ওইটার উপরে আপনি কাজ করবেন, ওইটার অ্যাডহক বলা হয়। ঠিক আছে, আবার ওইটারে আমরা আপনার আরেকটা টার্ম আছে
আমরা পড়ছিলাম গত সপ্তাহে আপনার এই হটফিক্স, ঠিক আছে? এই হটফিক্স গুলাকে ওই অ্যাডহক বেসিসে কাজ করা হয়। অ্যাডহক মানে এটা প্ল্যানের বাহিরে, জাস্ট একটা আপনাকে কাজ দেওয়া হয়েছে। আপনার ম্যানেজার হঠাৎ করে আসে আপনাকে বলল যে আজাদ ভাই আপনি এইটাতে কাজ করেন, অথবা মাসুদ ভাই আপনি এই বিষয়টাতে একটু দেখেন। তো এটা হচ্ছে অ্যাডহক বেসিসে আপনাকে কাজ দেওয়া, এটা হচ্ছে অ্যাডহক, ঠিক আছে? তো অ্যাপ্লাইং রিভিউ টেকনিক্সের একটা হচ্ছে অ্যাডহক। অ্যাডহকটা কখন সাধারণত ইউজ করা হয়? যখন দেখা যায় যে আপনার অ্যাডহকটা ইউজ করা হয় যখন আপনি মনে করতেছেন, বা যে আপনি যদি ম্যানেজার হন, আপনাকে মনে হইতেছে যে আপনার এই ফিচার কোনো একটা জায়গায় কোনো একটা ফিচারের আপনার রিভিউটা ভালো হয় নাই, বা ভালো টেস্ট কেসগুলো ভালো লেখা হয় নাই, অথবা যে লিক ছিল সে চলে গেছে এবং এর যাওয়ার পরে যাকে দেওয়া হয়েছে সে সেই ধরনের কোয়ালিফাইড ছিল না, ঠিক আছে? অথবা যে করছে সে কেয়ার করে নাই, আপনার কাছে মনে হয়েছে। তখন মনে করেন এই যে প্রাইস পার মান্থ এই ফিচারটাতে যে কাজ করে, যে রিভিউ করছে, যে টেস্ট কেসগুলো লিখছে, এগুলো ডেভেলপ হয় নাই, ঠিক আছে? মনে রাখবেন এই ফিচারগুলো ডেভেলপ হয় নাই, এগুলার আমাকে শুধু ডকুমেন্ট দেওয়া হয়েছে কিভাবে ফিচারটা কাজ করবে। এখন এইটার উপরে বেস করে যে টেস্ট কেসগুলো লিখছে সে আপনার কাছে মনে হইতেছে যে সে সেইভাবে কেয়ার করে নাই, তখন আপনি অ্যাডহক বেসিসে এই চিন্তা করতে পারেন যে আচ্ছা এই কাজটা একজনকে দিয়ে আরেকবার রিভিউ করাই, তখন আপনি অ্যাডহক বেসিসে কেউকে দিতে পারেন, ঠিক আছে? আবার এরপর আরেকটা হচ্ছে এই রিভিউ টেকনিক হচ্ছে চেকলিস্ট বেসড। আপনার কিছু চেকলিস্ট থাকবে, ঠিক আছে? আমরা সবাই চেকলিস্ট জানি। আপনারা যখন মনে করেন যারা আপনার সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করেন, বা আপনার যে কোনো কিছু ভিসার অ্যাপ্লিকেশন করেন, আপনার এই ভিসার অ্যাপ্লিকেশনে কয়েকটা চেকলিস্ট থাকে যে এই আপনার পাসপোর্ট দিচ্ছেন কিনা, আপনি ভিসা ফি দিচ্ছেন কিনা, আপনার এই কাজের লেটার দিচ্ছেন কিনা, বুঝছেন? এগুলা সব কিছু হানগের হোটেলের বুকিং দিচ্ছেন কিনা, এগুলো চেকলিস্ট থাকে। তো এইভাবে আপনার রিভিউ টেকনিকের ওয়ান অফ দ্য টেকনিক হচ্ছে চেকলিস্ট বেস। আপনার কিছু চেকলিস্ট থাকবে, আপনি ওই চেকলিস্টের উপরে বেস করে আপনি রিভিউ করবেন। তো চেকলিস্টটা কিসের বেসিসে হবে কেউ বলতে পারবেন? আমি তো বললাম যে ভাই চেকলিস্টের বেসিসে আমি রিভিউ করব। ফর এক্সাম্পল আমার চেকলিস্টে আছে যে আমাকে এই ফিল্টারটা চেক করতে হবে, আমাকে এই ট্যাবগুলো চেক করতে হবে, ঠিক আছে? আমি আমার চেকলিস্টে বললাম। এখন চেকলিস্ট রিকোয়ারমেন্টস এর উপরে ডিপেন্ড হবে। প্রত্যেকটা স্টেপস গুলা থাকবে, এই স্টেপস গুলা ফিল আপ করা হয়েছে কিনা, বা সম্পন্ন করা হয়েছে কিনা, কমপ্লিট করা হয়েছে কিনা, প্রত্যেকটা স্টেপ গুলো চেকলিস্টে থাকবে আর কি, যে এই কাজটা হয়েছে কিনা, এটা হয়েছে কিনা, এটা হয়েছে কিনা, সিরিয়ালি অথবা এরকম। ওয়েল, আমি বেসিক্যালি যেটা আনসার যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে এরকম, চেকলিস্টটা কিভাবে, কিসের বেসিসে আমি চেকলিস্ট বানাবো, ঠিক আছে? আমার চেকলিস্টগুলো আমি কোথায় কোথায় আমার চেকলিস্টগুলো কিভাবে আমি এক্সিকিউট করব, আমি রিভিউটা কিভাবে করব, এই চেকলিস্টটা আমি কিভাবে বানাবো। এটা বানাবেন এইভাবে যে আপনি যখন কাজ করবেন, ঠিক আছে, আপনাকে এই ডকুমেন্টটা পুরোটা দেওয়া হয়েছে, আপনি এটার উপরে বানাবেন, ঠিক আছে? এখন আপনি এই সফটওয়্যারটা বানাবেন, কিন্তু আপনাকে কিছুই নেই, আপনার কাছে কোনো সফটওয়্যারটা বানানো নাই, শুধু আপনার কাছে ডকুমেন্ট আছে। তখন আপনি চেকলিস্ট বানাবেন কিসের উপরে? যেহেতু আপনি জানেন আপনার ফিল্টারটা একটা বিশাল অংশ জুড়ে থাকবে, আপনি ডকুমেন্ট পড়ে বুঝতে পারছেন, তখন আপনি ম্যান্ডেটরি রাখবেন আপনার ফিল্টারটা ওয়ান অফ দ্য চেকলিস্ট। এরপরে আপনি জানেন আপনার মেজর অংশ হচ্ছে এখানে এই 4টা ট্যাব আছে, এইটা আপনার পুরো ইয়েটা চেঞ্জ করে, এই আপনার ডিসপ্লেটা রেজাল্ট গুলা পুরো চেঞ্জ করে, তখন আপনি এইটারে একটা চেকলিস্টে রাখবেন, ঠিক আছে? আবার এই হোম পেজে গেলে আপনার এখানে আছে দেখেন এই মার্কেট প্লেস, ফার্মিং, ঠিক আছে? এগুলো আপনার আলাদা আলাদা চেকলিস্টে রাখবেন। তো চেকলিস্ট গুলো সাধারণত করা হয় আপনার এক্সপিরিয়েন্সের উপরে বেসিস করে। আপনার ডকুমেন্ট গুলো পড়ার পরে আপনি বুঝতে হবে যে আপনার কোথায় কোথায় আপনি চেকলিস্ট রিভিউ করতে হবে, আপনার ওয়ার্ক প্রোডাক্ট গুলো রিভিউ করতে হবে। এটা আপনার এই পুরো ডকুমেন্টটা পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় কোথায় চেকলিস্ট আপনার লাগবে। তো চেকলিস্টের উপরে বেস করে আপনার রিভিউ করা হয়। তারপরে সিনারিও এন্ড ড্রাই রান। সিনারিওর উপরে এখন আপনার একজন মানুষ, আমি বলছিলাম আমাদের টেস্ট কেসগুলো লেখার জন্য আমি বলছিলাম যে ভাই যে এন্ড ইউজার এখানে আসার পরে কি করেছে, এইটার উপরে চিন্তা করে আপনার টেস্ট কেসগুলো লিখবেন।
ঠিক আছে? তো এইটা হচ্ছে সিনারিও। সিনারিওটা কি, আমি মনে করেন কেউ যে স্কাই স্ক্যানারে কাজ করছেন বা স্কাই স্ক্যানার নিয়ে যে ইয়ে করছেন, এখন মনে করেন আমি এখানে আসছি, এখানে আমি স্কাই স্ক্যানার কেন যাই? আমি হয়তো ফ্লাইট বুকিং দেওয়ার জন্য যাব, অথবা হোটেল বুকিং দেওয়ার জন্য, অথবা দুইটাই, অথবা কার হায়ারের জন্য। ঠিক আছে? তো এই এই সিনারিও হচ্ছে এই স্কাই স্ক্যানারের সিনারিও হচ্ছে ফ্লাইট বুকিং, হোটেল বুকিং, কার হায়ার, অথবা ফ্লাইট, হোটেল, কার, তিনটা একসাথে। এগুলো হচ্ছে সিনারিও, ডিফারেন্ট সিনারিও। তো এই সিনারিওর উপরে বেস করে আপনার সিনারিওটা হচ্ছে জাস্ট এই রিভিউর একটা টেকনিক। ফর এক্সাম্পল, আমাদের যদি ডান দিলে আমরা যাই, আমরা মোটর সার্চ করব, ঠিক আছে? আমাদের একটা সিনারিও থাকতে পারে বিএমডব্লিউ সার্চ। তখন আমরা আমাদের এই বিএমডব্লিউ সার্চের সিনারিওর ক্ষেত্রে আমাদের হবে কি, আমরা এখানে আসবো, এই সার্চ রেজাল্ট পেজে আসবো, এখানে এসে আপনার মেক এন্ড মডেলে যাব, বিএমডব্লিউ সিলেক্ট করব। এখন আমরা আর কোনো মডেল সিলেক্ট করবো না, শুধু বিএমডব্লিউ সিলেক্ট করে শেষ। এটা হচ্ছে আমাদের বিএমডব্লিউ সার্চ সিনারিও। সিনারিও ডিফারেন্ট হতে পারে। এখানে যে সিনারিও গুলা বোঝানো হয়েছে, আমি এখানে গ্রানুলার লেভেলে চলে গেছি, বিএমডব্লিউ তে সিনারিও গুলা বেসিক্যালি একটু ব্রড লেভেলে থাকে। ঠিক আছে? তো এইটা হচ্ছে সিনারিও। ড্রাই রানটা ইন্ডাস্ট্রিতে আপনারা ড্রাই রান বেসিক্যালি মিনিং হচ্ছে যে আপনার অ্যাকচুয়াল রান না, আপনার মক ডাটা ইউজ করে যে রানটা করা হয় এটাকে ড্রাই রান বলা হয়। আমি যদি ড্রাই রানটা আসলে প্র্যাকটিক্যাল টার্মে বুঝাইতে চাই, ডেমো যেটা আর কি, মনে করেন আপনি এখানে যদি গুগলে সার্চ করেন তাহলে পাবেন। মনে করেন আপনি তারা যেটা এক্সপ্লেইন করে গুগলে, ওই ইয়েতে আপনার ড্রাই রান এক্সপ্লেইন করার সময় যেটা বলে সেটা হচ্ছে যে একটা ফাইটার জেট, তার পাইলটের ইজেক্ট বাটন থাকে। ঠিক আছে? ইজেক্ট বাটনটা কি করে, তার পুরো এই সিটটাকে, জেটের এই যে পাইলটের যে সিট, সেটাকে উপর দিয়ে তুলে দেয়, আপনার উপরের এই ইয়েটা চলে যায়, উপরের ছাদটা সরে যায়, সরে যাওয়ার পরে তার পুরো সিটটা ইজেক্ট করে, এই প্লেন থেকে আলাদা হয়ে যায়। তো আলাদা হয়ে যায় কেন? তাকে সেভ করার জন্য। এটা হচ্ছে তার ইজেক্ট বাটন। এখন ড্রাই রানটা হচ্ছে ইজেক্ট বাটনটা কখন প্রেস করা হয়? যখন আকাশে সে উঠতেছে। মাটিতে নামার পরে ইজেক্ট বাটনে কেউ মারে না। তো এখন ড্রাই রানটা হচ্ছে যে ওই প্লেনটা মাটিতে থাকবে, সেখানে সে ইজেক্ট বাটনে চাপ মারবে, চাপ মারলে দেখবে যে সে এটা কাজ করে কিনা। দ্যাট মিনস ড্রাই রান হচ্ছে যে আপনার অ্যাকচুয়াল যে ফিজিক্যাল যে রানটা, ওইটা না, এটা জাস্ট মক ডেটা দিয়া রান করাটা হচ্ছে ড্রাই রান। তো আপনি ড্রাই রান করতে পারেন। তখন ড্রাই রানটা এখন মনে করেন আপনার যে প্রোডাক্ট আছে, আপনার যে অ্যাপ্লিকেশন আছে, এইটাতে আপনি ড্রাই রান করতে পারেন। এখন আমাদের যে এই অ্যাপ্লিকেশনে, এইটাতে ড্রাই রান কি? এটাতে ড্রাই রান হচ্ছে আমি আসলে কিনবো না, কিন্তু আমি বিভিন্ন জিনিস ফিল্টার করে দেখবো কাজ করে কিনা। আমি আসলে এখানে কোনো কিছু স্পেসিফিক কোনো কিছু নিতে আসি নাই বা দেখার জন্য আসি না, আমি জাস্ট এটা চেক করতে আসছি। আমি কিছু ফিল্টার এখানে দিয়ে দেখবো এটা কাজ করে কিনা। বুঝছেন? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে ড্রাই রানটা, মনে করেন আপনার যদি এখানে ইম্পোর্ট থাকতো, ফর এক্সাম্পল আমি যদি এখানে কোনো ছবি আপলোড করতে পারতাম, অথবা কোনো কিছু ইম্পোর্ট করতে পারতাম, একটা এক্সেল শিট ইম্পোর্ট করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ড্রাই রানটা একদম প্র্যাকটিক্যালি বোঝা যায়। ড্রাই রানটা হচ্ছে আপনি একটা ডেমো স্প্রেডশিট ইম্পোর্ট করবেন, পরে আপনি দেখবেন এটা কাজ করে কিনা, ইম্পোর্টটাও কাজ করে কিনা, এটাই বলা হয় ড্রাই রান। এগুলো আপনাকে ইউজ করতে হবে। আপনাকে এটা হচ্ছে টেকনিক আপনার রিভিউর ক্ষেত্রে, যে আপনি তখন চিন্তা করবেন, মনে করেন আপনাকে এই ডকুমেন্টটা দেওয়া হয়েছে, এভাবে একটা ডকুমেন্ট দেওয়া হয়েছে, এটা থেকে আপনি টেস্ট কেস লিখছেন ফর এই ফিল্টারের জন্য, এই প্রাইস পার মান্থ এই ফিল্টারের জন্য। এখন আপনি করবেন কি, আপনি ড্রাই রান করবেন কিভাবে? আপনার এখানে যদি ইম্পোর্ট করা যায়, তো এক্সেল শিট আমি এখানে ইম্পোর্ট করতাম, একটা ডেমো স্প্রেডশিট ইম্পোর্ট করে আমি ডানে মারতাম, দেখতাম ওইটা ইম্পোর্ট করে কিনা। এটা হইতো আমাদের ড্রাই রান। পার্সপেক্টিভ বেসড, এখন ডিফারেন্ট পার্সপেক্টিভে আপনার টেস্টিং হইতে পারে। এখন আপনার এই যে এই স্কাই স্ক্যানার যদি আসেন পার্সপেক্টিভ বেস, এখানে যদি আসি, এখানে ফ্লাইট হচ্ছে একটা পার্সপেক্টিভ, হোটেল হচ্ছে আরেকটা পার্সপেক্টিভ, কার হায়ার হচ্ছে আরেকটা পার্সপেক্টিভ, আবার ফ্লাইট এন্ড হোটেল একটা পার্সপেক্টিভ, ফ্লাইট হোটেল কার হায়ার আরেকটা পার্সপেক্টিভ। তো
তো এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ বেসে আপনাকে রিভিউ করতে হবে। এই টেকনিকগুলা রিভিউ টেকনিক, ওয়ান অফ দ্য টেকনিক হচ্ছে এইভাবে ডিফারেন্ট পার্সপেক্টিভে আপনি রিভিউ করা। রোল বেসড হচ্ছে যে আপনি কোন রোলে, ফর এক্সাম্পল আমি যেখানে এই ডান্ডিলটা ইউজ করি, আমি কাস্টমারের রুলে, আমি কাস্টমার হিসেবে ইউজ করি, ঠিক আছে? আমার রোল কি, আমি কাস্টমার। আপনারা যারা ডান্ডিল ইউজ করেন, যারা কাজ করেন না ডান্ডিলে, সবাই কাস্টমার রোল হিসেবে ইউজ করেন। এখন কেউ কেউ আছে অ্যাডমিন লেভেলে, যারা মনে করেন অ্যাডমিনে কাজ করে, যে এই এনি, প্রাইভেট, ডিলার, SIMI এই ট্যাবগুলার লেখা চেঞ্জ করতে পারে অথবা আরেকটা ট্যাব অ্যাড করতে পারবে, সে হচ্ছে অ্যাডমিন। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করছেন, ওয়ার্ডপ্রেসে একটা অংশ থাকে যারা কাস্টমারে দেখবে, যারা সবাই দেখতে পারবে, ফ্রন্ট এন্ড যেটা। আবার অ্যাডমিন সেকশন একটা থাকে যেখানে আপনার সবকিছু এডিট করা যায়। তো অ্যাডমিন যারা, তারাই হচ্ছে অ্যাডমিন লেভেলে। এই রোল বেসড হচ্ছে যে আপনি কোনো কিছুকে আপনি বিভিন্ন কাস্টমারের বিভিন্ন রোল হিসেবে আপনি চিন্তা করবেন। এখন এই ফ্লাইট বুকিং এর ক্ষেত্রে যে পার্সপেক্টিভের কথা বলছিলাম, তো একজন কাস্টমার হইতে পারে শুধু ফ্লাইট খোঁজার জন্য আসছে, আরেকজন কাস্টমার শুধু হোটেলের জন্য, আরেকজন শুধু কার হায়ারের জন্য। এটা ডিফারেন্ট কাস্টমারের ডিফারেন্ট নিড। আবার যদি আপনি অ্যাডমিনে যান, যা মনে করেন আপনি আরেকজনের জন্য বানিয়ে দিয়েছেন এই সফটওয়্যারটা, আপনি আরেকজনের জন্য সফটওয়্যারটা বানিয়ে দিয়েছেন, তাকে আপনি অ্যাডমিন প্যানেল দিতে হবে যাতে সে এখানে গিয়ে অ্যাডমিন প্যানেলে গিয়ে আরেকটা ট্যাব অ্যাড করতে পারে। তো তার জন্য আবার ওই অ্যাডমিনটাও টেস্টিং করতে হবে, অ্যাডমিনটাও রিভিউ করা লাগবে। তো ওইটা হচ্ছে অ্যাডমিন রোলের উপরে আপনার রিভিউ করা। এইটা হচ্ছে রোল বেসড, ডিফারেন্ট রোলের উপরে ডিপেন্ড করে আপনার টেক্সট রিভিউ টেকনিক। এগুলো ডিটেলস আছে, বেসিক্যালি আমি জাস্ট বুঝাই। এগুলা জাস্ট আপনারা যদি বেসিকটা বুঝতে পারেন, অ্যাডহক কি, চেকলিস্ট বেসড টেস্টিং কি, সিনারিও বেসড টেস্টিং কি, পার্সপেক্টিভ বেসড টেস্টিং কি, রোল বেসড টেস্টিং, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা মোটামুটি ISTQB-তে আপনারা এগুলো আনসার করতে পারবেন। এগুলো হ্যাঁ বলেন। পার্সপেক্টিভ যেটা বলছেন, এটা কি লাইক ইন্টিগ্রেশন টেস্টিং, ইন্টিগ্রেট করা টু ফিচারের ভিতরে? পার্সপেক্টিভটা হচ্ছে ডিফারেন্ট পার্সপেক্টিভে আপনি এটা চিন্তা করতেছেন, ঠিক আছে? এই যে ফ্লাইট, আমি বলছি যে পার্সপেক্টিভটা হচ্ছে এখানে আমি যদি শুধু ফ্লাইট, এখানে আমি জানি না কেন ফ্লাইট এন্ড হোটেল দেখাচ্ছে না, হয়তো আমি লগ ইন করলে দেখাবে। তো এখানে আমি পার্সপেক্টিভটা হচ্ছে আপনি কোন পার্সপেক্টিভে আপনি এটাকে দেখতেছেন বা ইউজ করতেছেন, ঠিক আছে? আমি সাধারণত ফ্লাইট চেক করি এখানে। তো আমার ক্ষেত্রে পার্সপেক্টিভটা হচ্ছে এটা ফ্লাইট, এই স্কাই স্ক্যানারের পার্সপেক্টিভটা আমি ইউজ করি হচ্ছে ফ্লাইটের জন্য শুধু, ঠিক আছে? আমার জন্য পার্সপেক্টিভটা কি ফ্লাইট। যারা হোটেলের জন্য স্কাই স্ক্যানারে আসে তাদের জন্য পার্সপেক্টিভটা হচ্ছে হোটেল। যারা কার হায়ারের জন্য আসে তাদের জন্য পার্সপেক্টিভটা হচ্ছে কার হায়ার। পার্সপেক্টিভটা হচ্ছে ডিফারেন্ট ওয়ে অফ ডিফারেন্ট প্রোডাক্ট আপনি যেটা দেন, বা ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট আপনার রিজন এখানে আসার, সেটা হচ্ছে পার্সপেক্টিভ। আপনার এটাতে আসছে কেন, ডিফারেন্ট রিজনে আসছে। সবাই ফ্লাইটের জন্য আসে না, সবাই কার হায়ারের জন্য আসে না, সবাই হোটেলের জন্য আসে না। তো আপনার এটা ডিফারেন্ট কাজ যে করে, ডিফারেন্ট আপনার অনেকগুলা ফিচার আছে, এই ফিচারগুলো হচ্ছে এক একটা পার্সপেক্টিভ, সবগুলো ফিচার। থ্যাংক ইউ। আচ্ছা ইউসুফ একটু এখানে skyscanner.co.uk দাও তো একটু, skyscanner.co.uk ইউকে। হ্যাঁ, এটা .i-তে চলে যায়, আমার আইতে চলে যায়। আচ্ছা, রিডিরেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ওইটা দিলে আবার দেখা যাবে অনেকগুলি আসে, ঠিক আছে? আমারটাতে যেমন দিলে না হলে 8-10টা ট্যাব আসে। হ্যাঁ হ্যাঁ, আমার আইপি অ্যাড্রেস উইদাউট লগইন। এটা রিডাইরেক্ট করে দেয়। তো গুগল থেকে দেখতে পারো। এরপরে আছে আপনার সাকসেস ফ্যাক্টর ফর রিভিউ, ঠিক আছে? এই সাকসেস ফ্যাক্টর এগুলো আপনি জাস্ট এইটা বুঝলেই মোটামুটি আপনি এগুলো আনসার করতে পারবেন। এগুলো অনেকগুলো আছে, এখানে যদি আপনারা যান আপনারা দেখবেন অনেক সাকসেস ফ্যাক্টর গুলো দেওয়া আছে। এই যে সাকসেস অর্গানাইজেশনাল সাকসেস ফ্যাক্টর, এইগুলা এখানে অনেকগুলা সাকসেস ফ্যাক্টর গুলো দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলা নিয়ে আমি আলাপ করার কোনো কিছু নাই। আবার পিপল রেটেড সাকসেস ফ্যাক্টর গুলো দেওয়া আছে, ঠিক আছে?
এগুলো পড়তে পারেন, আপনারা পড়বেন, পড়লে আপনারা মোটামুটি ধারণা পাবেন। বাট বেসিক্যালি অর্গানাইজেশনাল সাকসেস ফ্যাক্টর রিভিউর ক্ষেত্রে আপনার অর্গানাইজেশনের কি ধরনের বেনিফিট হয়েছে, ঠিক আছে, এইটাই বেসিক্যালি অর্গানাইজেশনাল সাকসেস ফ্যাক্টর। আবার পিপল রিলেটেড সাকসেস ফ্যাক্টর হচ্ছে যে আপনার এজ এ পার্সন, আপনি যখন এটা টেস্টিং করবেন, আপনি একজন এজ এ পার্সন, ঠিক আছে, এখন আপনার জন্য কি ধরনের বেনিফিট হয়েছে, এই দুইটা ডিফারেন্ট। অর্গানাইজেশনের ক্ষেত্রে বেনিফিট গুলো হচ্ছে যে তার কস্ট এফেক্টিভ, তার কস্ট টাকা বাঁচে, ঠিক আছে, তার টাইম বাঁচে। যদি আগে বাগগুলা ধরা পড়ে তাহলে টাকা বাঁচে, টাইম বাঁচে, আপনার আপনার রেপুটেশন বাঁচে, সবকিছু অনেক ভালো, বুঝছেন। এটা বেসিক্যালি অর্গানাইজেশন। আমরা রিভিউ গুলো কেন করি, ওই যে আমরা আমাদের যে স্ট্যাটিক টেস্টিং কেন করি, এই রিভিউ করি, স্ট্যাটিক টেস্টিং করি, কারণ হচ্ছে আমি আগে যেন ডিটেক্ট করতে পারি বাগগুলা, প্রবলেমগুলো। যত আগে ডিটেক্ট করতে পারবো তত ভালো, তত আমাদের ইজি হবে প্ল্যানিং করার ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আমি আগে আপনাদেরকে বলছি যে এখানে যদি একটা ইমেজ আপলোড করতে দেওয়া হয়, বলা হইলো আমাকে নতুন একটা ফিচার দেওয়া হয়েছে যে ভাই তুমি এই ফিচারটা ডেভেলপ করবা, আমি ম্যানেজার, তুমি এই ফিচারটা ডেভেলপ করবা, এখানে ইমেজ আপলোড করলে মানুষ দেখতে পারবে, এই ইমেজ থেকে সে সবগুলা গাড়ি দেখাবে ওই ইমেজের উপরে বেস করে। আমাকে যদি দেওয়া হয় এটা, আর আমি বললাম হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নাই, আমি এটা চিন্তাও করলাম না আমার কাছে এই ক্যাপাবিলিটিস আছে কিনা, আমার এই টেকনোলজি আছে কিনা, আমার কাছে এই স্কিল আছে কিনা, আমি এটা চিন্তা করলাম না। তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আমাকে বললো কতদিন লাগবে, আমি বললাম আমার 1 মাস লাগবে, 2 মাস লাগবে। পরে আমি যখন কাজে নামার পরে দেখলাম আরে আমার কাছে তো এই টেকনোলজি নাই, আমার এখানে এই কোডই নাই, আমার যে একটা ইমেজকে প্রসেস করার জন্য ইমেজ প্রসেসিং এর কোড আমার নাই, আমার এআই এর কোনো কোড নাই। তখন আমাকে এআই এর কোড লিখতে হবে, ইমেজ প্রসেসিং এর কোড লিখে এরপরে আমাকে ওইটাতে কাজ করতে হবে। তখন আমি দেখলাম আমার এটা সাথে 2 বছর লাগবে, চিন্তা করলাম যে 2 বছর লাগবে। তখন যদি আপনি গিয়ে আবার বলেন আপনার ম্যানেজমেন্টকে বা আপনার উপরে যে সিনিয়র যারা আছে ডাইরেক্টর, আপনি ডাইরেক্টরকে গিয়ে বললেন যে ভাই আমি আসলে আগে বুঝি নাই, আমার তো আসলে 2 বছর লাগবে। তখন ডাইরেক্টর আপনি কি বলবে জানেন? আপনাকে বলবে তুমি আগে এটা বুঝো নাই, তোমাকে তো আগে রিভিউ করার জন্য দিছিলাম, তুমি কি রিভিউ করছো। এইটা হচ্ছে এই রিভিউ গুলো এই জন্য ইম্পর্টেন্ট। আমি যেভাবে আনসার করছি ডাইরেক্টর ঠিক এইভাবে বলবে না, মানে ভালো ডাইরেক্টর হইলে আপনাকে সুন্দর করে বলবে, আর যদি কেউ খবিস ডাইরেক্টর হয় তাহলে ডাইরেক্ট বলবে, এইভাবে ডাইরেক্ট বলবে যে তুমি রিভিউ করো নাই আগে, এইভাবে বলে দিবে। তো এই জন্য আপনার অর্গানাইজেশনের ক্ষেত্রে এই রিভিউ গুলা হচ্ছে অর্গানাইজেশন সাকসেস ফ্যাক্টর গুলা হচ্ছে, মনে করেন এখানে ডিটেলস আছে, এই যে রাইট পিপল, সরি আপনার ইচ রিভিউ হ্যাজ ক্লিয়ার অবজেক্টিভস, এগুলা হচ্ছে রিভিউ টাইপ অ্যাপ্লাইড হুইচ সাবসুইটেবল টু অ্যাচিভ অবজেক্টিভস। এই ডিটেলস গুলা মনে করেন আপনারা এই অর্গানাইজেশনের ক্ষেত্রে তার সাকসেসের জন্য যেগুলো দরকার, ঠিক আছে। আবার ইন্ডিভিজুয়ালের জন্য পিপল রিলেটেড সাকসেস ফ্যাক্টর, রাইট পিপল আর ইনভলভড টু মিট রিভিউ অবজেক্টিভস, ঠিক আছে। আপনার যদি রিভিউ যেটাতে রিভিউ করছেন এটাতে যারা এই সেক্টরে কাজ করছে, এই সেকশনে কাজ করছে, আপনি মনে করেন একটা ফিচার এই প্রাইস পার মান্থে কাজ করবেন, নতুন একটা ফিচার আসতেছে, নতুন একটা ফিচার যে ফিল্টারে কাজ করছে, এই যে কোনো একটা ফিল্টারে কাজ করছে তারে দিলে ভালো, যে এগুলাতে কাজই করে নাই, যে শুধু কাজ করছে এই ট্যাব গুলাতে বা অন্য কোনো ইউআই তে কাজ করছে, তারে যদি আপনি ফিল্টারের কাজগুলো দেন তাহলে কমপ্লিকেটেড হবে তার জন্য, ঠিক আছে। তো এই বেসিক্যালি এখানে কাকে কাজ দিবেন, কাকে রিভিউ করবে, পার্টিসিপেট, এই ডেডিকেটেড অ্যাডিকুয়েট টাইম এন্ড অ্যাটেনশন টু ডিটেইলস, এগুলো হচ্ছে পার্সোনাল আপনার পিপল রিলেটেড সাকসেস ফ্যাক্টর, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই আমরা স্ট্যাটিক্স টেস্টিংতে আমাদের কভার হয়েছে এগুলা। এই স্ট্যাটিস্টিক্স এর মেজরিটি অংশ, ঠিক আছে, মেজরিটি আবার 99% আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করবে না, বাট এগুলো শুধু আপনার ইয়ের জন্য দরকার, এই আইএসটি কিবির পরীক্ষার জন্য দরকার। তো আপনারা নিজেরা একটু পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন। আর আপনারা এই যে স্টেট টেস্টিং গুলা, এই পুরো সিস্টেমটা, পুরো স্টেট টেস্টিং বলেন, আপনার আমাদের যে এই টেস্ট কেস এক্সিকিউশন, এগুলো সবকিছু আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পাবেন যখন আমাদের এই প্রজেক্টটা আমরা যখন প্র্যাকটিক্যালি রান করব, ঠিক আছে। আমরা যখন কাজগুলা এই ডিস্ট্রিবিউট করব, আমরা যখন আমাদের বোর্ডে এই টিকেটগুলা নিয়ে আসব, ঠিক আছে, তখন আপনারা মোটামুটি এই টেস্টিং এর পুরো প্রসেসটা নিয়ে আপনাদের একটা ভালো ধারণা চলে আসবে ইনশাআল্লাহ, আশা করতেছি। আর তখন এই যে আমরা যা পড়ছি এতদিন ধরে,
সবগুলো আপনাদের তখন আপনাদের সেন্সে চলে আসবে যে আচ্ছা এটা এই কারণে পড়ছিলাম, ওই এই কারণে এইভাবে এটা করতেছি আমরা এখন। তখন আপনাদের মোটামুটি সবগুলো সেন্সে চলে আসবে। এতদিন আমরা যে থিওরিগুলো পড়ছি তখন আমরা এখন ইমপ্লিমেন্টেশনে যাব, তখন ভালো আপনারা আরো ভালো ধারণা পাবেন এবং ওগুলো তখন আবার সলিড হয়ে যাবে। তখন আপনাদের মনে করেন খুব বেশি যে লেখাপড়া করা লাগবে এরকম না, সামান্য একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আলহামদুলিল্লাহ। আমরা নেক্সট ক্লাসগুলো আপনারা প্লিজ নেক্সট 3টা ক্লাস কেউ মিস করবেন না, ওগুলা আসলেই ইম্পর্টেন্ট। এই 3টা ক্লাস আপনাকে মোটামুটি আমরা চেষ্টা করব টেস্ট টেকনিকটা নেক্সট ক্লাসে টেস্ট টেকনিক নিয়ে আলোচনা করতে। এটা আমরা আলোচনা করছি এই টেস্ট টেকনিক এবং টেস্ট ম্যানেজমেন্ট। যদি দেখা যায় যে দুইটা একসাথে পারা যায় তাহলে ভালো আরো। তো আমরা চেষ্টা করব এগুলা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এটা নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে ইন্টারভিউতে, আপনি এগুলো আনসার করতে পারতে হবে। যদি এগুলো আনসার করতে না পারেন, স্পেশালি এই টেস্ট টেকনিকের প্রশ্নগুলো, তাহলে আপনাকে ভেরি লাইকলি তারা আপনাকে চুজ করবে না। আর এগুলো যদি ভালো আনসার করতে পারেন তাহলে চান্স আছে ভালো জবটা পাওয়ার। তো ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, প্রজেক্টের ব্যাপারে প্রশ্ন থাকলে বলতে পারেন, আর যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাল্লাহ। ইউসুফ ভাই, এই কিউ এর কাজটা কি আউটসোর্সিং করা হয়? হ্যাঁ, আপনারা যদি যান আপনারা এই ইয়েতে পাবেন, আপনারা এই যে আপওয়ার্ক আছে না, আপনারা আপওয়ার্কে গিয়ে আপনারা রেজিস্টার করতে পারেন নিজেদেরকে, বুঝছেন? তারপরে তখন মনে করেন ডাক টাক পড়তে পারে না, আপনারা নিজেরা ফ্রিল্যান্সার হিসেবে সফটওয়্যার টেস্টিং করতে পারেন। ঠিক আছে, এই দেখেন সফটওয়্যার টেস্টিং, ওয়েব, মোবাইল অটোমেশন, এখানে জব আছে। ঠিক আছে, এখানে ইঞ্জিনিয়াররা তারা বলছে তারা কত টাকা করে নেয়। ঠিক আছে, এখানে সব ইঞ্জিনিয়াররা তাদের নাম দিছে। ঠিক আছে, এখানে তাদের নাম আপনিও দিবেন। এই যে এই ইঞ্জিনিয়ার হচ্ছে, সে হচ্ছে ইন্ডিয়া থেকে, সে ইউক্রেনের ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সে হচ্ছে ইন্দোনেশিয়ার, তার $12 পার আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এইটা আপনার আপওয়ার্কে আপনারা যদি ইয়ে করেন, রেজিস্টার করেন, তাহলে ওখানে গিয়ে আপনারা টেস্টিং এর কাজ করতে পারবেন ফ্রিল্যান্সার হিসেবে। এইটা আমাদের মহিলাদের জন্য খুবই ভালো। আপনারা যারা মহিলাদের না, শুধু আমাদের জন্য, পুরুষদের জন্য খুবই ভালো। আপনারা পার্ট টাইম করতে পারেন, আপনারা কাজ নিয়ে আস্তে আস্তে করলেন, আপনার রেটিং যত ভালো হবে। ঠিক আছে, এই যে 98% সাকসেস আছে না, 99% সাকসেস, এগুলা দেখা হয়। এগুলা যে আরেকজন আপনাকে জব দেওয়ার ক্ষেত্রে সে এগুলা দেখবে আপনার সাকসেস রেট কেমন এবং আপনি কত টাকা আর্ন করছেন। ঠিক আছে, এগুলা দেখা হয়। এই কারণে আপনার যত বেশি আপনি কাজ করবেন, এই যে 3K প্লাস আর্ন, এই লোক $3,000 উপরে আর্ন করছে। ঠিক আছে, তো এগুলা এই ভদ্রলোকের এখানে কত আর্ন এটা দেয় নাই। ঠিক আছে, এই ভদ্রলোকের এটাতেও নাই। তো এই এত ডিফারেন্স কেন? ওই মহিলা 39, সে 12, মানে কি? 39, এই মহিলা চার্জ করে $39 পার আওয়ার। এটা আপনার উপরে, আপনি যে কোনো কেউ যদি বলে আমি $100 পার আওয়ার আমার, আপনি $100 লিখতে পারেন। এখন ডিপেন্ড করে আপনাকে কে হায়ার করবে। সেক্ষেত্রে সে কাজ পাবে না? না, নট নেসেসারিলি, এটা এরকম না। অনেক সময় আছে আপনার শুধু চিপ হইলেই নেয়, এরকম না। অনেক সময় আছে আপনার ইঞ্জিনিয়ারের সাথে তারা কথা বলে, তার প্রোফাইল দেখে, এখানে যাওয়ার পরে সে এই মহিলার প্রোফাইল দেখবে, সে কোথায় কোথায় কাজ করছে আগে, তার সিভি টিভি এগুলা মানে ডিটেইলস এখানে দেখবে। এখানে সে লিখছে না, এখানে তার যে লেখাটা এটা দেখবে, দেখার পরে সে চিন্তা করবে তাকে দিবে কিনা। অনেক সময় লোকেশনটা ইম্পর্টেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে তাকে দিতেই হবে অনেক সময়। ফর এক্সাম্পল, সে ইন্ডিয়ান এর দিতে পারবে না, কারণ তার যে টেস্টিংটা নিডই হচ্ছে এই ইউক্রেনে। মনে করেন মোবাইলের টেস্টিং গুলা, নেটওয়ার্ক টেস্টিং গুলা, এগুলা লোকেশন বেসড হয়। মাঝে মাঝে আমি পাই আয়ারল্যান্ডের কোনো টেস্টিং হইলে, আমি পাই আয়ারল্যান্ডে আপনাকে মনে করেন ভোডাফোন কোনো একটা টেস্টিং করবে, তো তারা এগুলা যখন থার্ড পার্টিকে দেয়, ওরা তখন ইঞ্জিনিয়ার খুঁজে শুধু আয়ারল্যান্ডের ভিতরে। ভোডাফোনের নেটওয়ার্ক আপনার থাকতে হবে, অথবা ভোডাফোনের একটা সিম নিবেন,
নিয়ে তাদের এই ইন্টারনেটের স্পিডটা আপনি চেক করবেন আপনার মোবাইলে। কখনো কখনো বলে শুধু আইফোনের জন্য, কখনো কখনো বলে স্পেসিফিক কোনো ফোনের জন্য। তো এগুলা তখন এইটার ফিক্সড প্রাইস থাকে। অনেক সময় আছে আপনাকে বলবে যে আমরা পুরো টেস্টিংটার জন্য তোমাকে 200 ইউরো দিব। আপনার হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে এইটা টেস্টিং করতে, অনেক সময় এর থেকে কম, আধা ঘন্টায় শেষ, কিন্তু তারা 200 ইউরো আপনাকে দিবে এইভাবে বলবে। তো এরকম থাকে, বিভিন্ন সময় পাওয়া যায় জবগুলা, আপনার এটাতে পারেন। আরেকটা হচ্ছে ইউ টেস্টটা আপনার সাথে অনেক সময় তারা আপনার সাথে যোগাযোগ, এটাতে রেজিস্টার করলে, ইউ টেস্টে যদি আপনারা রেজিস্টার করেন, আপনারা এখানে তারা অনেক সময় আপনার সাথে স্পেসিফিক লোকেশন বেস যে কাজগুলো আছে, মনে করেন ইউকে তে যারা আছেন তাদের প্রচুর জব পাওয়া যায় এই ইউ টেস্ট, ঠিক আছে, তারা অনেক জব পায় ইউ টেস্টে। এখানে আপনার বেসিক্যালি মোবাইলের উপরে যে টেস্টিং গুলো থাকে এগুলো তারা বেশি বেশি করে, আর লোকেশন বেসড। এই দেখছেন তাদের কাস্টমার হচ্ছে এটি খুব সম্ভবত AT&T না। তো আপনার তাদের এখানে যদি আপনারা রেজিস্টার করেন তাহলে এটাতে আপনারা অনেক অনেক সময় ডাক পাবেন, এবং এটা অনেক ভালো আছে, তারা ভালো প্রাইস দেয়। এইটার মতো না, আপনার আপওয়ার্কে তো কম্পিটিটিভ, কিন্তু এইটার ক্ষেত্রে যেহেতু এটা লোকেশন স্পেসিফিক কাজগুলো সাধারণত দেয়, এই জন্য এটা ভালো প্রাইস দেয় তারা। আরেকটা আপনার ফ্রিল্যান্সার, আপনারা সবাই শুনছেন হয়তো, freelancer.com, ঠিক আছে, এইটাতেও আপনারা করতে পারেন। ফ্রিল্যান্সার সিমিলার এই আপওয়ার্কের মতো। আপওয়ার্কটা সবচেয়ে বড়, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় আপনার সফটওয়্যারের কাজের মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক, ঠিক আছে। এরপরে ফ্রিল্যান্সার একটা অনেক বড়, এটাও বড় আছে। এটাতেও আপনি কাজ রেজিস্টার করতে পারেন। রেজিস্টার করলে এখানেও আপনি এই সফটওয়্যার টেস্টিং এর জবগুলো আপনি পাবেন। তবে সেই ক্ষেত্রে মানে খুব কনফিডেন্ট হইতে হবে, তাই না? সাধারণত কনফিডেন্ট হওয়ার পর রেজিস্টার করা উচিত। না 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 না, এইভাবে কখনোই চিন্তা করবেন না, আপনি নিজেকে আন্ডারএস্টিমেট করবেন না, ঠিক আছে। আপনি মনে করেন আপনার মনে হইতেছে যে আপনি সফটওয়্যার টেস্টিংটা এখন বুঝছেন, জানেন, ম্যানুয়াল টেস্টিং আপনি করতে পারবেন, তখন আপনি একটা প্রোফাইল রেডি করবেন যে ভাই আমি ম্যানুয়াল টেস্টিং পারি। বলবেন না যে আমি অটোমেশন পারি, কারণ এগুলো হায়ার করার সময় তারা আপনাকে ইন্টারভিউ নিবে, ঠিক আছে। সবাই কিন্তু সাথে সাথে আপনি বললেন আর আপনারা দিয়ে দিবে এরকম না। তারা করবে কি, তারা একটা জব পোস্টিং করার পরে মনে করেন এখানে সে একজন জব দিল, এই জবটা আপনি নিবেন, ঠিক আছে, এই যে $30 থেকে $250 ভিতরে এই জবটা, ঠিক আছে। এখন এই জবটা আপনি নিতে গেলে আপনাকে আপনি যখন বিড করবেন, বিড অন দিস জব, এই যে দেখছেন ইউর বিড, আপনি কত টাকা দিয়ে করবেন এটা আপনি এখানে লিখবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, বিড অন দিস জব, আপনি বিড করবেন, ঠিক আছে। এখন তার বাজেট হচ্ছে 30 থেকে $250। এখন আমি মনে করেন দিলাম এখানে 200, ইমেল অ্যাড্রেস দিলাম, আমি বিড করলাম, এই বিড অন দিস জব, ঠিক আছে। আমাকে লগ ইন করতে হবে স্বাভাবিকভাবে, এটা লগ ইন না করলে হবে না। তো আপনি যখন বিড করবেন তখন সে আপনার প্রোফাইল দেখবে, তাকে আপনার প্রোফাইল দেওয়া হবে, যে জবটা পোস্ট করছে, যে কাজটা দিছে, তাকে আপনার প্রোফাইলটা দেওয়া হবে। ওই সময় সে আপনার প্রোফাইলটা পড়বে, দেখবে যে আপনি কি কি কাজ জানেন, কি করছেন, আপনি আগে করছেন কিনা। দেখার পরে সে আপনার সাথে ইন্টারভিউ, যদি আপনাকে পছন্দ হয় তাহলে আপনার সাথে সে ইন্টারভিউ নিবে, কথা বলবে আপনার সাথে যে তুমি কি কাজ করছো না করছো, অথবা ইমেইল করতে পারে যে তুমি করছো কিনা, অথবা চ্যাট বক্সে চ্যাট করতে পারে, এইভাবে জুমে আপনার সাথে মিটিংও করতে পারে। তখন মিটিং করলে আপনি তখন যদি তার পছন্দ হয় হয়তো আপনাকে দিতে পারেন। তো ম্যানুয়াল টেস্টিং আপনারা, আমি মনে করি মোটামুটি যারা রেগুলার ক্লাস করছে আর এই প্রজেক্টটা করার পরে মোটামুটি সবাই ফিট হয়ে যাবে ম্যানুয়াল টেস্টিং এর ক্ষেত্রে। আপনারা সবাই এই প্রোফাইল ওপেন করতে পারেন, এই আপওয়ার্কে, ইউটেস্টে, এই ফ্রিল্যান্সারে। আমি রেকমেন্ড করবো সবাই ওপেন করবেন, চেষ্টা করবেন কাজ পাওয়ার জন্য। রেগুলার প্রথম পাবেন না, এই জন্য ডিসকারেজ হবেন না, আপনি কন্টিনিউয়াস বিট করতে থাকতে হবে। অনেক সময় তারা করে কি, এদের একটা কিছু ট্রিক্স আছে। মনে করেন এই যে ভদ্রলোক, তার এখানে সে কত টাকা আর্ন করছে নাই, খুব সম্ভবত সে নতুন জয়েন করছে, ঠিক আছে, নতুন এখানে প্রোফাইলটা ওপেন করছে।
তারা করে কি, তার এখানে এই আর্নিংটা বাড়ানোর না জন্য। ভাইয়া আছে, ওই যে নিচে আছে 50 মিলিয়ন প্লাস আর্ন করছে, ওই যে নিচে আছে ওটা। না না না, 50 মিলিয়ন এটা হচ্ছে এই অ্যাসোসিয়েটেড উইথ স্মার্ট ডেটা ইনকর্পোরেশন এজেন্সি, এই এরা 50 মিলিয়ন প্লাস, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মনে করছে আর্নিংটাই যে এখানে এই যে দেখতেছেন এখানে এইটা হচ্ছে এই তার রেটের পাশে ডান পাশে এখানে থাকে আর্নড, বুঝছেন। ও আচ্ছা আচ্ছা। তো এখন হয়েছে কি, আপনার অনেক সময় তারা করে কি জানেন, এই আর্নটা দেখানোর জন্য একজনে পোস্টিং করে সেই নিজে আরেকটা অ্যাকাউন্ট করে জব পোস্টার হিসাবে। তখন সে করে কি, সে একটা জব পোস্ট করে আবার এই ভদ্রলোক বা আরেকজনে মনে করেন একজন একটা তাদের মধ্যে একজন জব পোস্ট করলো আর সেই জবটা পিক আপ করলো, পিক আপ করে সে এটাতে কাজ করছে দেখাইয়া, সে মনে করেন এখানে দেখাইলো যে সে এখানে 2000 আর্ন করছে, ওখানে 3000 আর্ন করছে। ওই 2-3 হাজারের জন্য তাকে এই আপওয়ার্কের যে ফিটা আছে ওইটা দেওয়া লাগবে, কিন্তু দিলেও লাভ। লাভ কেন? আপনি হয়তো মনে করেন 50 টাকা 100 টাকা ফি দিছেন, ফি দেওয়ার পরে কি হয়েছে, আপনার প্রোফাইলটা বিল্ড আপ হয়েছে। আপনি প্রোফাইলে দেখালেন আপনি 5টা জব করছেন, ছোট ছোট জব নিলেন, মনে করেন আপনি 50 টাকার জব 5টা নিছেন, 5-50-এ $250। আপনাকে ফি দেওয়া, আমি জানি না কত টাকা ফি নেয় আসলে, আমি আসলে কাজ করাইছি, যেমন মনে নাই কত টাকা ফি নেয় তারা। এই আপওয়ার্কের একটা ফি আছে, পার্সেন্টেজ নেয়, তারা যে পার্সেন্টেজটা নিবে ওই পার্সেন্টেজটা দিলে দেখা যাবে আপনি হয়তো 5টা জবে আপনি হয়তো দেখা গেছে আপনি 20 টাকা দিচ্ছেন বা 25 টাকা এক্সপেন্ড করছেন, ওইটা আপনি মার্কেটিং হিসেবে নিলেন। আপনার মার্কেটিং এ আপনি 25 টাকা স্পেন্ড করার পরে আপনি 5টা জবে আপনি 250 টাকা আর্ন করছেন, এখন দেখাইতে পারবেন, সেটা আপনার প্রোফাইলের জন্য ভালো হবে। এইভাবে তারা করে, অনেকেই করে, এইভাবে করে প্রথমে প্রোফাইলটা বিল্ড করে, এরপরে রিয়েল জেনুইন কাজ পায়, এরপরে মনে করেন জেনুইন একজন পার্সনের কাজ দিছে, তার কাজটা করতেছে। আপনারা যারা ইউরোপে থাকে তাদের একটু বেশি থাকে, কারণ তারা ট্রাস্ট করে ভালো, বুঝছেন। আপনাকে একটা কাজ করলে আপনি যদি একটা কাজ দেয় তো এটাতে ট্রাস্ট করে ভালো যে এ চুরি করে যাইতে পারবে না বা করতে পারবে না। এগুলো সাধারণত ওই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেশি ট্রাস্ট হয়, পার্সোনাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে মোটামুটি সব জায়গায় সমান। তারপরেও লোকেশনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই যে দেখবেন যারা এই মহিলা আছে ইউক্রেনে, এই জন্য সে $39 পার আওয়ার দিছে। এই ইন্ডিয়াতে যারা আছে বা পাকিস্তানে যারা আছে দেখবেন সবাই এরকম $10-15 পার আওয়ার, দ্যাটস ইট, $20, এর বেশি নাই। তো এইভাবে আপনার কেউ কি ফ্রি দেয়, মানে ফ্রি অ্যাপ্রেন্টিস হিসাবে? এইটা আমি কখনো দেখি নাই ভাই। আপনি এটা বলতে পারেন, এইটাও আপনি দিতে পারেন, আপনার প্রোফাইলে লিখতে পারেন যে আমি মাত্র শিখতেছি, আমি ট্রেইনি হিসাবে আমি কাজ করতে চাই, আমি ফ্রিতে কাজ করব। তখন হয়তো আপনাকে কেউ জব দিতে পারে, বাট এটা আমি কখনো দেখি নাই, আমি জানিও না এটা। তো আপনারা এটাতে দেখতে পারেন, ঘাটাঘাটি একটু করলেন, দেখলেন, এই তিনটা জায়গায় আপনারা মোটামুটি করতে পারেন। আপওয়ার্কটা খুবই বড়, এটাতে প্রচুর কাজ থাকে, কাজ পাওয়া যায়। যারা যদি রেগুলার যদি কেউ একটা মানে একটা ফ্লো পাওয়া যান, মোটামুটি প্রোফাইলটা রেডি করতে পারেন, তাহলে আপনি রেগুলার একটা ইনকাম আসে এগুলা থেকে। মনে করেন এভরি মান্থ আপনি $200-300 ইনকাম করা কোনো বিষয় না। আর যদি আপনার ভালো প্রোফাইল হয় তাহলে $500-1000 আপনি মাসে এটা থেকে আর্ন করতে পারবেন। এবং এগুলা যেহেতু ডাইরেক্ট আপনাকে পে করবে, এগুলা ট্যাক্স পে করা আপনার দায়িত্ব। এইটার উপরে আপনার ওরা এই আপওয়ার্ক আপনার কাছ থেকে ট্যাক্স নিবে না, কাটবে না, আপনি নিজে পে করতে হবে। বাট এগুলা থেকে $200-300-500-1000 মান্থলি আর্ন করা খুব কঠিন না, যদি আপনার প্রোফাইলটা ভালো বিল্ড হয়। আর আপনি যদি অটোমেশন জানেন তাহলে খুবই ভালো, অটোমেশন জানলে খুবই ভালো। ম্যানুয়ালেরও প্রচুর জব আছে, স্পেশালি মোবাইল টেস্টিং গুলা প্রচুর হয় এই আপওয়ার্ক, ইউটেস্ট আর এই ফ্রিল্যান্সারের থ্রুতে। আর এই ক্ষেত্রে যে এই টেস্ট কেস এবং ডকুমেন্ট গুলি শেয়ারিং হয় কি ওই গুগল ডকের মাধ্যমে নাকি অন্য ভাবে? হ্যাঁ, না তারা, আমি জানি না তারা কিভাবে করবে, কেউ কেউ হয়তো গুগল ডক তো ওয়াইডলি ইউজড, আপনি পুরো ইন্ডাস্ট্রিতে বড় বড় ইন্ডাস্ট্রি তারা গুগল ডক ইউজ করে, যেহেতু এটা ফ্রি। তো সাধারণত গুগল ডক ইউজ করতে পারে, গুগল ডকের যে এক্সেল শিট আছে না, আমরা যেটা ইউজ করছি, যেভাবে আমরা টেস্ট কেসগুলো লিখছি এক্সেলে, ওগুলা দিতে পারে আপনাকে। তারা ওয়ার্ডও দিতে পারে, ওয়ার্ডে দিবে না, বেশিরভাগ ক্ষেত্রে এক্সেল শিটে দিবে আপনাকে। তখন আপনি ওগুলো এক্সিকিউট করবেন, এক্সিকিউট করে ওটা রিপোর্ট দিবেন,
রিপোর্টের উপরে তারা আপনাকে, আপনি যখন রিপোর্ট দিবেন তখন আপনাকে তারা টাকা দিয়ে দিবে। টাকাটা তারা আগেই দিয়ে দেয়। এই যে আপওয়ার্ক আছে না, আপওয়ার্ক বা যে কোনো এরকম কোম্পানি, তারা আগে টাকাটা নিয়ে নেয় ইয়ে থেকে, আপনার জব প্রোভাইডারের কাছ থেকে টাকাটা আগে নিয়ে নেয়। আপনি যখন কাজটা শেষ করবেন, ওই প্রোভাইডার যখন বলবে ইয়েস কমপ্লিট, ও পাইয়া গেছে কাজ, তখন আপনাকে টাকাটা তারা পাঠিয়ে দেবে। কোম্পানিগুলি এই এরকম ফ্রিল্যান্সারের কাছে কেন কাজ করে? তাদের ওয়ার্কলোডের জন্য না, কাজ করার কারণ তারা সস্তায় পায়। আপনার একজন মানুষকে হায়ার করা, মনে করেন আমেরিকাতে একজন সফটওয়্যার কিউ ইঞ্জিনিয়ার হায়ার করতে হলে তাকে অ্যাটলিস্ট আপনার $45 to $50 দিতে হবে আওয়ারলি, ঠিক আছে? এইভাবে যদি অ্যাডহক বেসিসে হায়ার করতে হয়। আর আপনি মনে করেন আপনার কাজটা হচ্ছে 5 ঘন্টার বা 10 ঘন্টার, অথবা আপনার কাজটা হচ্ছে 2 মাসের। কারণ 2 মাসের জন্য কি আপনি একজন ইঞ্জিনিয়ার হায়ার করবেন? তখন আপনি এটা ইয়ে করবেন, এইভাবে আউটসোর্সিং করবেন, ঠিক আছে? আচ্ছা, ইউসুফ, আর লাস্ট একটা যেটা আমার মানে মাথার মধ্যে ঘুরতেছে, আমরা কি একটা ক্লাস লাস্টের দিকে রাখতে পারি যেটা আমাদের প্রোফাইল এবং আমাদের সিভিটা কিভাবে মনে করো একদম পারফেক্টলি এই ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমরা তৈরি করব? কারণ অনেকেরই সিভি আছে, কিন্তু এটা হয়তোবা এই যখন আমরা অ্যাপ্লাই করব তখন এটা মনোভূত হয় না আর কি ইয়াতে। আপনারা যারা লিঙ্কডইনে প্রোফাইল নাই, সবাই প্লিজ লিঙ্কডইনে আপনাদের প্রোফাইল করবেন। লিঙ্কডইন ছাড়া কিন্তু জব, আজকাল জব হয় না, ঠিক আছে? আপনারা যারা লিঙ্কডইনে প্রোফাইল নাই, সবাই লিঙ্কডইনে এই প্রোফাইল করবেন প্লিজ, ঠিক আছে? এবং অবশ্যই আমাদেরকে সিভি গুলো রিভিউ করতে হবে। আমাদের সিভি গুলা আপনারা সবাই সিভি রেডি করবেন। সিভি গুলা রিভিউ করা লাগবে, লিঙ্কডইনে প্রোফাইল করবেন। লিঙ্কডইনে প্রোফাইল ছাড়া আপনার ইয়ে হবে না। এই ভেরি লাইকলি তারা যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনি যদি লিঙ্কডইনের প্রোফাইল না দেন, তারা বলবে আপনাকে তোমার লিঙ্কডইনের প্রোফাইলের লিংকটা আমাদেরকে দাও, এটা বলবে। অনেকেই বলে, আমাকে বলছে। এরপরে আমি আমার সরি, তো যাই হোক, এই লিঙ্কডইনের প্রোফাইলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই লিঙ্কডইনে প্রোফাইল করবেন, প্রথম 1 নম্বর। এরপরে আপনারা এই 3টাতে করতে পারেন। আপনাদের যাদের সিভি নাই তারা সিভি রেডি করবেন। সিভি যাদের আপডেটের দরকার আপডেট করবেন। তো এগুলা সবই করতে হবে। হ্যাঁ, এটা আমরা রাখতে পারি একটা ক্লাস এই কারণে। হ্যাঁ মাসুদ, ভালো একটা পরামর্শ, এটা খুবই ভালো একটা উদ্যোগ, এটা আমরা করতে। কারণ আমরা যখন এই লাস্ট টাইম যখন ওই যে ডেভেলপিং এর ইয়াতে গেছিলাম, কোর্সটা করছি 2 বছরের, তো তখন এই লিঙ্কডইন আর সিভি স্পেশালিস্ট নিয়ে আসছিল আমাদের ক্লাস করার জন্য। হ্যাঁ, তো ওরা মোটামুটি 2টা ক্লাসই করাইছে শুধু এগুলির উপরে, যে কিভাবে কিভাবে আমি আমার সিভিটা তৈরি করবো আর কিভাবে কিভাবে আমার লিঙ্কডইন প্রোফাইলটা তৈরি করবো। হ্যাঁ, এটা আসলে ইম্পর্টেন্ট। মাসুদ যেটা বলছে, আসলে আমি নিজে পাইছি বিভিন্ন জায়গায়। আপনারা যারা কোর্স করেন, কলেজে যদি গিয়ে কোর্স করেন, ওদের ক্যারিয়ার কাউন্সিলিং আলাদা একটা আপনার সাবজেক্টই থাকে। এখন ওইটা সপ্তাহে একটা হোক অথবা 2 সপ্তাহে একটা হোক ক্লাস থাকে, ঠিক আছে? এবং ওখানে আপনাকে এই লিঙ্কডইনে প্রোফাইল করা, আপনার সিভি রেডি করা, আপনার বিভিন্ন জায়গায় কভার লেটার কিভাবে তৈরি করবে, সব আপনাকে এগুলা নিয়ে কথা বলা হয়। ওই শীটগুলো কি আছে নাকি আপনার সাথে? ওগুলা তাহলে একদিন নিয়ে আসেন। ও দেবর স্পেন্সকে মানেন, ওগুলি সুইডিশে ছিল। ও তাই, তাহলে এটা আমাকে ইমেল করেন, ইনশাআল্লাহ দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমাকে দেখতে হবে ওগুলি কোথায় যে রাখছি 2 বছর ওইটা আগের কথা। কোথাও রাখবেন কেন? এটা তো এখন খুবই প্রয়োজন, এটা তো আপনাকে পুনরুদ্ধার করতে হবে। ইনশাআল্লাহ দোয়া করেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এগুলোতে ওই সিভি টিভি, আমি যেটা বেসিক রিভিউ যেটা এটা করতে পারবো, কিন্তু ওই যে এক্সটেন্সিভ রিভিউ গুলা আমি ওগুলাতে তেমন একটা পারবো না। তবে আমি চেষ্টা করব। আমার একটা চেষ্টা আছে, হচ্ছে প্রথম চেষ্টা হচ্ছে আপনার ইন্টার্নশিপের ব্যবস্থা করা, এটার চেষ্টা আছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার আমি চেষ্টা করব আপনার এই যে রিক্রুটমেন্ট এজেন্সি যারা আছে তাদের থেকে 2-3 জন যদি পারি তাদেরকে আনতে পারি, তাহলে তারা আপনাদেরকে ভালো একটা রিভিউ, এই সিভির টিপস ভালো দিতে পারবে। কারণ তারা রেগুলার কাস্টমারের সাথে কাজ করে, এই ক্লায়েন্ট গুলোর সাথে কাজ করে, তাদেরকে ক্যান্ডিডেট দেয়,
ক্যান্ডিডেটের সাথে কাজ করে তারা খুব ভালো বলতে পারবে আপনার সিভি গুলা কিভাবে রেডি করবে। তো এগুলা দেখি কতটুকু করা যায়। আল্লাহ ইনশাআল্লাহ আমরা দোয়া করবেন। থ্যাংক ইউ। এটা আমরা রাখবো ইনশাআল্লাহ, শেষের দিকে আমরা রাখবো ইনশাআল্লাহ। শিখানি জিনিসটা আগে শিখানি, তারপরে মেইন জিনিসটা। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ আমরা নিয়ারলি আমরা শেষের দিকে নেক্সট তিনটা ক্লাসের পরে আমাদের ইনশাআল্লাহ থিওরিটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা প্র্যাকটিক্যালে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা টেস্ট কেসগুলো লিখেন নাই এখনো প্লিজ লিখেন। অনেকেই লিখে নাই। আমি যে কয়টা পাইছি এটা আসলে আমি অ্যারাউন্ড 50% এখানে যারা রেগুলার আসে, আমি জানেন তো 18 জন মানুষ, 18-19 জন রেগুলার আসে। তো এখান থেকে 50% আমাকে অ্যারাউন্ড 50% টেস্ট কেসগুলো লিখছে, বাকি 50% লিখে নাই। তো প্লিজ সবাই লেখেন টেস্ট কেসগুলা। এই প্রজেক্ট করতে পারলে মোটামুটি আপনি 60-70% আপনি কভার হয়ে যাবে। আপনার বুঝতে পারবেন আপনারা কিভাবে কাজ করা লাগে মোটামুটি বুঝতে পারবেন। আচ্ছা, ওই যে আমি পাইছি মনে হয়, হ্যাঁ শুনবা পাওয়া গেছে, কিন্তু এগুলো সুইডিশে, বুঝছেন? সবাই তারা ওনারা বুঝবে না, এটা তো সমস্যা। না তাহলে এটা দেখেন, এটা সবার সাথে আপনি এটা অনুবাদ করতে পারেন কিনা। অনুবাদ এটা ওই জাস্ট গুগলে ট্রান্সলেট দিলে মোটামুটি ওখান থেকে আর কি বুঝতে হবে। এখানে সুমন ভাই তো সুইডিশ জানে মনে হয়। সুমন ভাই তো জাহাজ, সুমন ভাই সুইডিশের জাহাজ। সুমন ভাই সুইডেনে ছিল সুমন ভাই। হ্যাঁ জি জি, কারণ আমি সুইডেনে গিয়ে সুমনের সাথে দেখা করছি আমি। মাশাআল্লাহ। তাহলে সুমন ভাইকে আমি পাঠিয়ে দিব না এগুলি কতটুকু কি। ঠিক আছে, আপনি তাহলে এটা ইনশাআল্লাহ সবাইকে একটু হেল্প করেন ইনশাআল্লাহ। এই ডকুমেন্টগুলো অনেক সময় আছে কি, এই সেম ডকুমেন্টটাই আপনি ইংলিশে পাবেন, গুগল করলে ইংলিশে হয়তো অলরেডি আছে, ইংলিশে পাওয়া যাবে। জি জি জি, অনেক সময় পাওয়া যায়, আপনারা দেখতে পারেন। বাট হ্যাঁ আমরা এইটা খুবই ভালো। যারা করেন, যাদের সিভি নাই বা রেডি নাই, আপ টু ডেট নাই, তারা ওই ক্লাসের জন্য অপেক্ষা করবেন না, আগে থেকে করেন। এই যে প্রোফাইল রেডি করা, লিঙ্কডইনের প্রোফাইল, এগুলো নিজেরা করেন, এখন থেকে করতে হবে। তারপরে এই এখানে আপনার প্রোফাইল রেডি করেন, এই আপওয়ার্কে করতে পারেন, ইউটেস্টে করতে পারেন, এই ফ্রিল্যান্সারে করতে পারেন। এগুলো আমি জানি, হয়তো আরো কিছু আছে আমার জানা নাই, এগুলো আমার জানার ভিতরে এগুলাই আছে। আচ্ছা, যে ফাইবার একটা আছে, FIB আর মনে হয় সম্ভবত ফাইবার বলি আমরা। হ্যাঁ ওইটা থাকে। আচ্ছা, ভালো ভালো অনেকগুলি আছে, টোটাল ওই যে গুগলে গেলেই দেখা গেছে 15-20টা নয়, সেই দেখা যায়। তো আপনারা করেন, করলে দেখা যাবে একটা সময় আপনার মোটামুটি ভালো ধারণা হবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ প্রোফাইল রেডি হবে, মানে আস্তে আস্তে প্রোফাইল রেডি হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি আমরা। আজকে এতটুকু থাক। আর আচ্ছা, আমার যেটা একটা ওই যে ছিল, আমি বলছিলাম মঙ্গলবার দিন 8টা বাজে ফুড দেখে আছেন নাকি ভাই? আছি। হ্যাঁ, ওই 8:30